হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 9 ভৌত বিজ্ঞানের তাপ অধ্যায়ের ভিডিও নম্বর 3 বা পার্ট 3। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমরা তাপ কিভাবে পরিমাপ করতে পারি এবং যে আমরা যে তাপ পরিমাপ করব সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে এবং সেখান থেকে আমরা আপেক্ষিক তাপ সম্বন্ধে বিস্তারিতভাবে জানব। তো দেখো, এই আপেক্ষিক তাপ কিভাবে আসলো ব্যাপারটা, তার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা কি ধরনের তাপ পরিমাপ করতে পারি। তো আমি যেমন প্রথম এবং সেকেন্ড দুটো ভিডিওতে বলেছি যে কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ তাপ আছে সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। মানে বস্তুর মধ্যেকার বা বস্তুর মধ্যস্থ মোট তাপের পরিমাপ করা সম্ভব নয়, মোট তাপের পরিমাপ করা যায় না। এটা আমি সেকেন্ড ভিডিওতে বলেছি, ফার্স্ট ভিডিওতে বলেছি। আচ্ছা, আমরা কি ধরনের তাপের পরিমাপ করতে পারি? আমরা কেবলমাত্র বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করতে পারি। মানে কোনো বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করছে বা কি পরিমাণ তাপ বর্জন করছে তারই কেবলমাত্র আমরা পরিমাপ করতে পারি, তাই তো? এবার গৃহীত বা বর্জিত তাপ, এটাকে কিন্তু আমরা বলছি বোধগম্য তাপ। যেটা আমি সেকেন্ড ভিডিওতে বলেছিলাম, এই যে গৃহীত বা বর্জিত তাপ, এটাকে কিন্তু আমি বলছি বোধগম্য তাপ। এই বোধগম্য তাপ অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপেরই আমরা কেবলমাত্র পরিমাপ করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে আমরা কেন শুধুমাত্র গৃহীত বা বর্জিত তাপের পরিমাপই করতে পারি, আমরা কেন কোনো বস্তুর মধ্যেকার মোট তাপের পরিমাপ করতে পারি না? তার উত্তর হচ্ছে যে তাপ আসলে কি? তাপ আসলে চলমান শক্তি। এবার কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ তাপ আছে তার মানে কি? তার মানে কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ শক্তি আছে। এবার কোনো বস্তুর মধ্যে মোট কি কি ধরনের শক্তি থাকতে পারে? গতিশক্তি থাকতে পারে। আচ্ছা, তারপরে আর কি থাকতে পারে? বস্তুর অণুগুলো যে কম্পিত হচ্ছে সেই কম্পনজনিত শক্তি থাকতে পারে। এছাড়া বস্তুর অণুগুলো যে বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে বা বস্তুর অণুগুলো যে বিভিন্ন দিকে গতিশীল হচ্ছে সেই ঘূর্ণন শক্তি হতে পারে। তো ঘূর্ণন শক্তি তারপরে আবার রৈখিক শক্তি হতে পারে। এরকম কোনো বস্তুর মধ্যে কিন্তু মোট তাপ বলতে বোঝায় যে বস্তুর মধ্যে মোট কত রকমের শক্তি আছে। তো কোনো বস্তুর মধ্যে মোট এত রকমের বা আরো বিভিন্ন রকমের শক্তি থাকতে পারে। এবার এদের কিন্তু আমরা একসঙ্গে পরিমাপ করতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে, যদি কোনো বস্তুর উষ্ণতা স্থির থাকে তো তার মানে কি? আমরা কি জেনেছিলাম প্রথম ভিডিওতে যে উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে তাপের ফল, আর তাপ কি? বস্তু মধ্যস্থ মোট শক্তির পরিমাণ। তো তার মানে কোনো বস্তু যদি উষ্ণতা স্থির থাকে, সেই কথাটার মানেই হচ্ছে যে কোনো বস্তুর মধ্যে মোট শক্তির পরিমাণটা স্থির আছে। তো সেই মোট শক্তিটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। আমরা কি পরিমাপ করতে পারবো? আমরা জানি যে তাপ যেহেতু চলমান শক্তি বা তাপ যেহেতু প্রবাহিত হতে পারে, মানে তাপ গ্রহণও হতে পারে বা বর্জনও হতে পারে। তো কোনো বস্তু যদি কিছু পরিমাণ তাপ গ্রহণ করে তাহলে তার উষ্ণতা বৃদ্ধি পাবে, বা কোনো বস্তু যদি কিছু পরিমাণ তাপ বর্জন করে তাহলে তার উষ্ণতা হ্রাস পাবে। সেই পরিমাণ তাপটুকুই কিন্তু আমরা উষ্ণতার মাধ্যমে পরিমাপ করতে পারবো। আবার বলছি, যদি কোনো বস্তু স্থির থাকে তার মানে হচ্ছে বস্তুর মধ্যে সমস্ত শক্তি স্থির। কারণ উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে তাপের ফল, তাই তো? তাপ হচ্ছে উষ্ণতার কারণ। তো কোনো বস্তুর মধ্যে যদি মোট শক্তি স্থির থাকে তার মানে বস্তুর মধ্যে মোট তাপও স্থির আছে। সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। এবার আমরা কখন পরিমাপ করতে পারবো? যদি কোনো বস্তু কিছু পরিমাণ তাপ গ্রহণ করে বা কিছু পরিমাণ তাপ বর্জন করে। অর্থাৎ যদি তাপের যদি প্রবাহ হয় বা তাপ যদি প্রবাহিত হয়, তাহলে কিন্তু কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে বা কি পরিমাণ তাপ সঞ্চালিত হচ্ছে আমরা শুধুমাত্র সেইটুকুনি কিন্তু পরিমাপ করতে পারবো। ক্লিয়ার? এটাকে এরকম ভাবে তোমরা বুঝতে পারো সব একটা উদাহরণের মাধ্যমে। ধরো দুজন মানুষ আছে, এ আর বি। এবার এই মানুষ দুটো যদি স্থিরভাবে থাকে, তো শুধু মানুষ দুটোর চেহারা দেখে কি আমরা বলতে পারবো যে কে কার বেশি শক্তি আছে? আমরা কিন্তু বলতে পারবো না। কি দেখে বলতে পারবো? যখন আমরা এই দুটো মানুষকে বলবো যে তোমরা কিছু কাজ করো বা কিছু অ্যাক্টিভিটি করো, বা দুজন মানুষকে আমি একই রকম কাজ দেব, তখন তাদের সেই অ্যাক্টিভিটি দেখে বা কাজ দেখে আমরা বুঝতে পারবো যে এ আর বি এর মধ্যে কার শক্তি বেশি আছে। তো ঠিক তেমনি ভাবে যদি কোনো বস্তু উষ্ণতা স্থির থাকে, তার মানে ওই বস্তুর মধ্যস্থ মোট শক্তি স্থির আছে। তখন কিন্তু আমরা তার মধ্যে কতটা তাপ আছে সেটা আমরা পরিমাপ করতে পারবো না।
কিন্তু কিন্তু যদি ওই বস্তুতে তাপের সঞ্চালন হয়, মানে কিছু পরিমাণ তাপ গৃহীত হয় বা কিছু পরিমাণ তাপ বর্জিত হয়, তাহলে কিন্তু আমরা হচ্ছে সেই পরিমাণ হচ্ছে শক্তি বা সেই পরিমাণ তাপের পরিমাপ করতে পারবো। আমরা এখানে তাপের পরিমাপ করছি বলতে কি করছি আমরা কিন্তু বস্তুত উষ্ণতাটাই হচ্ছে পরিমাপ করছি, কারণ তাপের গ্রহণ মানেই হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, তাপের বর্জন মানেই হচ্ছে উষ্ণতার হ্রাস। তো আমরা কিন্তু তাপটা পরিমাপ করছি উষ্ণতার মাধ্যমে। ক্লিয়ার হয়েছে? এই জন্যই কিন্তু কোনো বস্তুর মোট তাপের পরিমাপ করা যায় না, শুধুমাত্র বস্তু মধ্যস্থ গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখব যে এই যে বস্তুর যে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, যাকে আমরা সহজ করে বোধগম্য তাপও বলতে পারি, তো এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এইটা এবার আমরা বোঝার চেষ্টা করব, এবং তার মাধ্যমে আমরা আজকের যে মূল বিষয় অর্থাৎ আপেক্ষিক তাপ সেটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাবো। ঠিক আছে, এবার আমরা পড়তে যাচ্ছি যে গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ। ঠিক আছে, হেডিং করলাম গৃহীত বা বর্জিত, গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ কিভাবে করা হয়। আচ্ছা, এবার গত ভিডিওতেও আমি তোমাদের বলেছিলাম যে কখন হচ্ছে বস্তুর হচ্ছে শুধু তাপ দিলে কি বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে না। কোনো বস্তুতে তাপ দিলে যদি তার অবস্থার পরিবর্তন না হয়, কোনো বস্তুতে তাপ দিলে যদি ওই বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে, কোনো বস্তুতে তাপ দিলে যদি ওই বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে, তাহলে কিন্তু আমরা গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ করতে পারবো। কিন্তু যদি অবস্থার পরিবর্তন ঘটে তাহলে কিন্তু পরিমাপ করতে পারবো না। তো সেই জন্য গৃহীত বা বর্জিত তাপের পরিমাপের ক্ষেত্রে এটা প্রথমে বলতে হবে যে কোনো বস্তুতে তাপ দিলে যদি ওই বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে, তবে ওই বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, ওই বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ মানে কি পরিমাণ তাপ গ্রহণ করলো বা কি পরিমাণ তাপ বর্জন করলো, এটা মূলত তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কি কি সেই তিনটা বিষয়? তোমরা ক্লাস 8এও কিন্তু এটা পড়েছো। এক নম্বর হচ্ছে বস্তুর ভর, দুই নম্বর হচ্ছে বস্তুর উষ্ণতার পরিবর্তন বা তাপমাত্রার হ্রাস বৃদ্ধি, আর তিন নম্বর হচ্ছে বস্তুর উপাদান। তোমরা এই বিষয়টা ক্লাস 8এ পড়েছো। এবার এখান থেকে আমি ডিটেলসে বোঝাবো যে কিভাবে নির্ভর করে এবং সেখান থেকে আপেক্ষিক তাপের ধারণা কিভাবে পাচ্ছি আমরা। দেখো, তো বস্তুর ভরের উপর গৃহীত বা বর্জিত তাপ কিভাবে নির্ভর করে এটা প্রথমে দেখি। দেখো, এটা কি বলবো যে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একই উপাদানের বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, একই উপাদানের বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কি হবে? বস্তুটির ভরের সমানুপাতিক। তার মানে কি, এটা ভালো করে বুঝতে হবে যে যদি ধরে নাও যে হচ্ছে, তাহলে এখানে যদি সম্পর্ক আকারে প্রকাশ করলে কি হবে? যদি গৃহীত বা বর্জিত তাপকে আমি ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করি, আর যদি বস্তুর ভরকে আমি স্মল এম দিয়ে প্রকাশ করি, তাহলে সম্পর্কটা কি পাচ্ছি? এইচ সমানুপাতিক এম। কখন হবে এটা? যখন দেখো একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি আর হচ্ছে একই উপাদান। কখন হবে? যখন বস্তুর উপাদান আর কি নির্দিষ্ট আছে ও উষ্ণতার পরিবর্তন নির্দিষ্ট। বস্তুর উপাদান একই আছে আর উষ্ণতার পরিবর্তন একই আছে। তখন কি হবে? তখন আমি
যত গৃহীত বা বর্জিত তাপটা ভরের সঙ্গে সমানুপাতিক, মানে আমি যত বেশি তাপ দিব, যত বেশি ভর হবে তত বেশি তাপ দিতে হবে। বা ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরে নাও এখানে কি কি একই আছে, বস্তুর উপাদান একই আছে। ধরো তোমার কাছে দুটো লোহার রড আছে, এটা একটা লোহার রড, ঠিক আছে, এটা একটা লোহার রড। আচ্ছা, উপাদানটা একই। আর একটা লোহার রড আছে, তোমার কাছে দুটো লোহার রড আছে, ঠিক আছে। তোমার দুটোর উপাদানটা একই হলো, দুটোই লোহা, উপাদানটা একই হলো। এবার উষ্ণতার পরিবর্তন নির্দিষ্ট, মানে আমি হচ্ছে এরও হচ্ছে উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই, এরও উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই। এটা ধরে নাও 1 কেজি লোহা, এটা ধরে নাও 1/2 কেজি লোহা, ঠিক আছে। তো তার মানে এখানে কি কি নির্দিষ্ট করলাম আমি হচ্ছে উপাদানটা নির্দিষ্ট করলাম, দুটোই লোহার। আচ্ছা, আর কি নির্দিষ্ট করেছি? উষ্ণতার পরিবর্তন। আমি চাইছি দুটোরই উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে। প্রথমে ধরে নেওয়া যাক যে এদের উভয়ের উষ্ণতা প্রথমে ধরে নেওয়া যাক 0 ডিগ্রি সেলসিয়াস ছিল। এবার আমি চাইছি যে লোহা দিয়ে তৈরি 1 কেজি এবং লোহা দিয়ে তৈরি 1/2 কেজি, এই দুটোরই উষ্ণতা একই পরিমাণ, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে। এবার বলো যে কোন ক্ষেত্রে বেশি তাপ দিতে হবে? তো যার ভর বেশি তার ক্ষেত্রে বেশি তাপ দিতে হবে, খুব ন্যাচারাল ব্যাপার। যেটা 1/2 কেজি ভরের বস্তু লোহার, তার ক্ষেত্রে যেহেতু ভরটা কম, তো সে কি হবে? সে হচ্ছে কম পরিমাণ তাপে 1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। কিন্তু যেটা হচ্ছে লোহার, মানে একই উপাদানের কিন্তু ভরটা দ্বিগুণ, তার ক্ষেত্রে কি হবে? দ্বিগুণ পরিমাণ তাপ দিলে তবে সে কি হবে? একই উষ্ণতায় মানে 1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। বোঝা গেল ব্যাপারটা? এই জন্যই বলছি H সমানুপাতিক M, যখন বস্তুর উপাদান উষ্ণতার পরিবর্তন নির্দিষ্ট, মানে দুটো একই উপাদানের বস্তু একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে হলে কি হবে? যার ভর বেশি তাকে বেশি পরিমাণ তাপ দিতে হবে, যার ভর কম তাকে কম পরিমাণ তাপ দিতে হবে। ক্লিয়ার একদম? আচ্ছা, এবার 2 নম্বরে চলে আসি, বস্তুর উষ্ণতার পরিবর্তন। বস্তুর উষ্ণতার পরিবর্তন, তো এটা কিভাবে বলবো? দেখো এখানে কি কি হবে? একই ভর এবং একই উপাদানের, একই ভর এবং একই উপাদানের বস্তু কর্তৃক, একই ভর এবং একই উপাদানের বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক, বস্তুর উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। এই বিষয়টাকেও খুব ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা টোটাল আইডিয়াটা ক্লিয়ার হবে। দেখো কি বলেছে এবার, একই ভর এবং একই উপাদান। এবার কি কি একই আছে? একই ভর এবং উপাদান একই আছে। এবার বস্তুর উষ্ণতা বৃদ্ধির সমানুপাতিক। আচ্ছা, তার মানে এবার ধরে নাও যে হচ্ছে, আবার ধরে নাও যে দুটো লোহার আমি হচ্ছে ধাতব রড নিলাম, এটা 1 কেজি। এবার কিন্তু ভরটা একই আছে, এটাও 1 কেজি। কি কি একই আছে? ভর একই আছে, একই উপাদান আছে। এটাও 1 কেজি লোহা, এটাও হচ্ছে 1 কেজি লোহা। আচ্ছা, এবার কি একই আছে? একই উপাদান আছে আর হচ্ছে একই ভর আছে। এবার বলো যে যদি আমি হচ্ছে বেশি উষ্ণতা বৃদ্ধি করতে চাই, যদি আমি চাই যে এর উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তাহলে যতটা তাপ লাগবে, যদি এর উষ্ণতা আমি 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই তাহলে দ্বিগুণ তাপ লাগবে। এর ক্ষেত্রেও তাই, যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই তাহলে একই পরিমাণ তাপ লাগবে এই দুটোরই। আবার যদি 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে চাই তাহলে দুটোরই হচ্ছে একই পরিমাণ তাপ লাগবে, কারণ এখানে উপাদান দুটো হচ্ছে নির্দিষ্ট করে দিয়েছি লোহা, আর ভরটাও নির্দিষ্ট ধরে নিয়েছি 1 কেজি। বোঝা গেল? তো তার মানে এই সমীকরণটা আমি কি বলতে পারি যে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপকে যদি আমি H ধরে নিই, প্রথমে ধরে নিয়েছি, তাহলে H সমানুপাতিক কি হবে? উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস। মানে বেশি উষ্ণতা বৃদ্ধি করলে বেশি তাপ লাগবে, কম উষ্ণতা বৃদ্ধি করলে কম তাপ লাগবে। খুব ইজি ব্যাপার। আচ্ছা, কখন হবে এটা? যখন বস্তুর উপাদান ও ভর নির্দিষ্ট, যখন বস্তুর উপাদান আর ভর হচ্ছে নির্দিষ্ট। ঠিক আছে? এবার 3 নম্বর যে বৈশিষ্ট্য, আরেকটা যে বিষয়ের উপর নির্ভর করে, বস্তুর উপাদান। এটা কি বলবো? এটা বলবো যে
একই ভর এবং একই উপাদানের বস্তু কর্তৃক, লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। একই ভর এবং একই উপাদানের বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, একই ভর এবং একই উপাদানের বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কিসের উপর নির্ভর করে? বস্তুর উপাদানের উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? বস্তুর উপাদানের উপর নির্ভর করে। এবার উপাদানের যে ধর্মের উপর নির্ভর করে তাকে আমরা কি বলি? উপাদানের যে ধর্মের উপর নির্ভর করে তাকে আমরা বলি আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। এই ব্যাপারটাও একটু ডিটেলসে বুঝতে হবে। আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। দেখো কি বলেছে এবার, একই ভর এবং একই উপাদান, মানে দুটো হচ্ছে বস্তুর উপাদান একই আছে, একই উপাদান দিয়ে তৈরি, ভরটাও একই আছে। তাহলে তারা যে পরিমাণ একই ভর, না সরি, এখানে একই উপাদান হবে না, এখানে বলবো যে একই ভর এবং একই উষ্ণতা বৃদ্ধির জন্য, একই ভর এবং একই উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, শুধু বৃদ্ধি বলছে, ঠিক আছে, সব ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি বা হ্রাস হবে, সব ক্ষেত্রে। হ্যাঁ, প্রথমত বৃদ্ধি বা হ্রাস লিখেছি, এখানেও তাই হবে। একই ভর এবং একই উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, আমি লেখাটা বুঝে যাচ্ছে না, মুখে বলে দিচ্ছি, যেটা ব্ল্যাক দিয়ে লিখলাম পুরোটা কি হবে? একই ভর এবং একই উষ্ণতা বৃদ্ধির জন্য বিভিন্ন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর উপাদানের উপর নির্ভর করে। আর এই উপাদানের যে ধর্মের উপর নির্ভর করে তাকে আমরা বলি আপেক্ষিক তাপ। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে দুটো বস্তুর হচ্ছে ভর একই, মানে ধরো এবার কি নিচ্ছি, এবার উপাদানটা চেঞ্জ করে নিব। 1 কেজি ধরো লোহা, 1 কেজি লোহা, আচ্ছা, আর নিলাম 1 কেজি তামা, 1 কেজি লোহা, এবার এটা নিলাম 1 কেজি তামা, ঠিক আছে, 1 কেজি তামা। এবার আমি 1 কেজি লোহারও উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই, 1 কেজি তামারও উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই। তো তাহলে আমাকে কি হচ্ছে, একই পরিমাণ তাপ দিতে হবে? তো তার উত্তর হচ্ছে না, একই পরিমাণ তাপ দিতে হবে না। তার কারণ বিভিন্ন পদার্থের কিন্তু তাপ ধারণ করার ক্ষমতা বা তাপ গ্রহণ করার ক্ষমতা বা তাপ বর্জন করার ক্ষমতা আলাদা। মানে সকল বস্তু কিন্তু একই পরিমাণ তাপ যেমন গ্রহণ করতে পারবে না, ঠিক তেমনি একই পরিমাণ তাপও কিন্তু বর্জন করতে পারবে না, ঠিক আছে। ভর একই আছে, একই উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি, কিন্তু এরা কিন্তু একই পরিমাণ তাপ গ্রহণও করতে পারবে না বা একই পরিমাণ তাপ বর্জনও করতে পারবে না। মানে হচ্ছে সমান ভর বিশিষ্ট দুটো বস্তুর উষ্ণতা বৃদ্ধি এক করতে হলেও কি হবে, এদের কিন্তু তাপ ধারণ ক্ষমতা বিভিন্ন। এবার কোন ধর্মের জন্য বিভিন্ন হচ্ছে, এখানে দেখো কোনটা হচ্ছে আলাদা আছে, শুধুমাত্র উপাদানটা আলাদা আছে, ভরও একই আছে, উষ্ণতা বৃদ্ধিও একই আছে। তার মানে এই বস্তুর উপাদানের জন্য হচ্ছে এদের হচ্ছে বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করছে বা গৃহীত বা বর্জিত তাপটা বিভিন্ন হচ্ছে। উপাদানের যে ধর্মের জন্য এটা হচ্ছে, এটাকে আমরা বলি আপেক্ষিক তাপ বা হচ্ছে স্পেসিফিক হিট। ঠিক আছে, ফোকাসটা ঠিক আছে তো? হ্যাঁ, এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে বুঝো, খুব একদম ক্লিয়ার কনসেপ্ট দরকার। দেখো আমরা কি বললাম, যে গৃহীত বা বর্জিত তাপ আমরা শুধুমাত্র পরিমাপ করতে পারি, মোট তাপের পরিমাপ করতে পারি না। এবার এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দেখো কোনো বস্তুতে তাপ দিলে যদি ওই বস্তুর অবস্থার পরিবর্তন না ঘটে, তাহলে বস্তু যে পরিমাণ তাপ গ্রহণ করবে বা কোনো বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে, সেটা মূলত 3টা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? একটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভরের উপর কিভাবে নির্ভর করে, দুটো হচ্ছে বিভিন্ন ভরের বস্তু কিন্তু উপাদান একই, যেমন 1 কেজি লোহা, 1/2 কেজি লোহা, দুটোই লোহা, উপাদান একই কিন্তু ভরটা আলাদা। আমি এর যদি একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে কোন ক্ষেত্রে বেশি তাপ প্রয়োগ করতে হবে? যার ভর বেশি সেক্ষেত্রে আমাকে বেশি তাপ প্রয়োগ করতে হবে। এই জন্য লিখেছি H সমানুপাতিক M, যখন উপাদান এবং উষ্ণতার পরিবর্তন নির্দিষ্ট। ক্লিয়ার? এবার বস্তুর উষ্ণতার পরিবর্তনের উপর কিভাবে নির্ভর করে? পরিবর্তন মানে হচ্ছে হ্রাস বা বৃদ্ধি। এবার কি করলাম, দুটো বস্তুর হচ্ছে উপাদান একই নিয়েছি, দুটোই লোহা, ভরটাও একই নিয়েছি, ঠিক আছে।
এবার আমি যদি যার ক্ষেত্রে বেশি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাইবো তার ক্ষেত্রে আমাকে বেশি তাপ দিতে হবে, মানে বেশি পরিমাণ তাপ গ্রহণ করতে হবে। যার ক্ষেত্রে উষ্ণতা আমি কম হ্রাস করতে চাইবো তার ক্ষেত্রে আমাকে কম পরিমাণ তাপ বর্জন করতে হবে। ঠিক আছে, ওই জন্য লিখেছি যে একই ভর এবং একই উপাদানের বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সমানুপাতিক। মানে যদি দুটো বস্তুর উপাদান একই হয়, যদি দুটো বস্তুর ভর নির্দিষ্ট হয়, যেমন এখানে বুঝালাম, তাহলে যার ক্ষেত্রে বেশি উষ্ণতা বৃদ্ধি করতে হবে তার ফলে বেশি পরিমাণ তাপ দিতে হবে, কারণ তাপ কি? শক্তি। আর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কিসের জন্য হয়? তাপ গ্রহণ বা বর্জনের জন্য হয়। তো যদি বেশি পরিমাণ তাপ দিই তাহলে সে হচ্ছে বেশি পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হবে, কম পরিমাণ তাপ দিলে কম পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হবে, সেই জন্য এর সমানুপাতিক টি। এই টিটা কি? উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এবার 3 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট, দুটো বস্তুর ভর একই, দুটো বস্তুর হচ্ছে উপাদান আলাদা, আর হচ্ছে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চায়। মানে ধরো হচ্ছে একটা 1 কেজি লোহা, একটা হচ্ছে 1 কেজি তামা, মানে উপাদানটা আলাদা হলো, ভরটা একই হলো, এই দুটোরই আমি হচ্ছে উষ্ণতা একই পরিমাণ, ধরে নাও 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই। তো এবার কি আমাকে একই পরিমাণ তাপ দিতে হবে? উত্তর হচ্ছে না, বিভিন্ন পরিমাণ তাপ দিতে হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিভিন্ন পদার্থের তাপ গ্রহণ করার ক্ষমতা বা তাপ বর্জন করার ক্ষমতা কিন্তু বিভিন্ন। এই জন্যই দুটো সমান ভরের বস্তু একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করছি, কিন্তু দুটো বস্তুর ক্ষেত্রে আমাকে বিভিন্ন পরিমাণ তাপ দিতে হচ্ছে বা তাপ বর্জন করতে হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কার জন্য হচ্ছে? এখানে কোনটা হচ্ছে তফাৎ আছে দেখো, কি এখানে ডিফারেন্স আছে এগুলোর মধ্যে দেখো, ভরও একই আছে, উষ্ণতা বৃদ্ধিও একই আছে, কোন জিনিসটা আলাদা আছে? উপাদান দুটো আলাদা আছে, একটা লোহা একটা হচ্ছে তামা। তো তার মানে এই যে হচ্ছে উপাদানের উপর কিভাবে নির্ভর করছে সেটা বুঝতে পারলাম। এবার উপাদানের কোন ধর্মের উপর নির্ভর করছে? যে ধর্মের উপর নির্ভর করছে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। ক্লিয়ার? এবার আপেক্ষিক তাপ যদি আমাকে বলতে হয় যে আপেক্ষিক তাপ আসলে কি, তাহলে কি বলবো? আপেক্ষিক তাপকে যদি আমাকে বলতে হয় আসল অর্থ, মানে আপেক্ষিক তাপের রিয়েল কনসেপ্ট, সংজ্ঞাতে আসছি, কিভাবে সংজ্ঞা পেতে পারবো সেটাও দেখাচ্ছি, কিন্তু যদি আমাকে কনসেপ্ট অনুযায়ী বলতে হয় যে আপেক্ষিক তাপ আসলে কি, তাহলে কি বলবো? দেখো এই লাস্টে যে পয়েন্টটা বলেছি সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো। দেখো আপেক্ষিক তাপ খুব ভালো করে বোঝো, এটা কিন্তু খুব কনফিউজিং একটু। আপেক্ষিক তাপ বা হচ্ছে স্পেসিফিক হিট আসলে কি? সংজ্ঞা তো সবাই বলতে পারবে, কিন্তু জিনিসটা কি? আপেক্ষিক তাপ দ্বারা আমরা কি বোঝাই সেটা ভালো করে বোঝো। দেখো আপেক্ষিক তাপ কি? পদার্থের যে ধর্মের জন্য কি কি একই আছে? এখানে দেখো ভর একই আছে এবং উষ্ণতা একই আছে। তো কি বলবো? পদার্থের যে ধর্মের জন্য দুটি ভর ও উষ্ণতা বৃদ্ধি একই হওয়া সত্ত্বেও, ভর ও উষ্ণতা বৃদ্ধি একই হওয়া সত্ত্বেও, এখানে উষ্ণতার বৃদ্ধি দিয়ে লিখছি, উষ্ণতা হ্রাসও হতে পারে, ঠিক আছে, একই হওয়া সত্ত্বেও বিভিন্ন উপাদানের বস্তু বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করে। পদার্থের সেই ধর্মকে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলে। এটাই কিন্তু আপেক্ষিক তাপের সঠিক ধারণা। হ্যাঁ, আমরা সংজ্ঞার জন্য হয়তো অন্যভাবে বলবো, কারণ সংজ্ঞার জন্য আমাকে একটা মানের দরকার হবে, ঠিক আছে। তো আমরা কি লিখলাম দেখো, পদার্থের যে ধর্মের জন্য ভর ও তাপমাত্রা বৃদ্ধি একই হওয়া সত্ত্বেও বিভিন্ন উপাদানের বস্তু বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করে।
সেই ধর্মকে কি বলা হয়, ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলা হয়। ঠিক আছে, এটাকে একটু মুছে দিচ্ছি তাহলে বুঝতে একটু সুবিধা হবে লেখাটা। ঠিক আছে, এবার এটাকে ভালো করে বুঝতে হবে। দেখো এটা আমরা কোত্থেকে পেলাম, এটা হচ্ছে পদার্থের উপাদানের উপর কিভাবে নির্ভর করে সেটা বুঝলাম। যে যদি উপাদানটা আলাদা হয়, যদিও হচ্ছে দুটো একটা লোহা একটা তামা ছিল, ভর একই ছিল, একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু উপাদানটা আলাদা সেজন্য কি হচ্ছিল, আমাদের বিভিন্ন পরিমাণ তাপ দিতে হচ্ছিল। উষ্ণতা বৃদ্ধি করতে গেলে, উষ্ণতা হ্রাস করতে গেলে বিভিন্ন পরিমাণ তাপ বর্জন করাতে হবে। ঠিক আছে, এবার উপাদানের কোন ধর্মের জন্য হচ্ছিল, যে ধর্মের জন্য এটা হচ্ছিল সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। দেখো সেই জন্য লিখেছি পদার্থের যে ধর্মের জন্য উষ্ণতা বৃদ্ধি একই হওয়া সত্ত্বেও, দেখো এখানে উষ্ণতা বৃদ্ধি বললে কি বলবো, তাপ গ্রহণ করতে হবে। আর যদি কেউ উষ্ণতা হ্রাস দিয়ে লিখে তাহলে তাকে বলতে হবে যে তাপ বর্জন করতে হবে। ঠিক আছে, তো এরকম কেন হচ্ছে, কারণ বিভিন্ন পদার্থের তাপ ধারণ করার ক্ষমতা বিভিন্ন, সেই জন্য আপেক্ষিক তাপ বিভিন্ন। ঠিক আছে, তো যদি বলা হয় যে জিজ্ঞেস করে যে হচ্ছে বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন কেন, আচ্ছা এই আপেক্ষিক তাপটা কিন্তু প্রত্যেক পদার্থের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। কেন আলাদা হবে, তার কারণ হচ্ছে বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন, তার কারণ হচ্ছে বিভিন্ন পদার্থের কিন্তু তাপ ধারণ করার ক্ষমতাও বিভিন্ন। বিভিন্ন পদার্থের তাপ ধারণ করার ক্ষমতা বিভিন্ন। আচ্ছা এবার হচ্ছে কেন, এটাকে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছে আপেক্ষিক তাপের আসল কনসেপ্ট। কিন্তু আমরা সংজ্ঞার জন্য আমরা মান বা এককে মানের সাহায্যে একটা সংজ্ঞা দিয়ে, ওটা আমি দেখাচ্ছি কিভাবে আসছে। কিন্তু আপেক্ষিক তাপের আসল ব্যাপার কিন্তু এইটা, দুটো হচ্ছে বিভিন্ন উপাদানের পদার্থ আছে, তাদের ভরটা একই, তাদের আমি একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাই, তাহলে দেখা যাবে যে বিভিন্ন ওই দুটো পদার্থ কিন্তু বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করছে, কেউ বেশি তাপ গ্রহণ করছে, কেউ কম তাপ গ্রহণ করছে। কোন ধর্মের জন্য এটা হচ্ছে, যে ধর্মের জন্য এটা হচ্ছে সেটাই হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝো। যদিও এই উদাহরণটা দেওয়া সঠিক নয়, কারণ হচ্ছে সমস্ত স্টুডেন্টের কিন্তু কারো কিন্তু মেরিট খারাপ বেশি হয় না, কিন্তু আমি শুধু বোঝানোর জন্য এটা ধরছি, এটাকে অন্যভাবে কেউ নিও না। ধরে নাও দুটো হচ্ছে স্টুডেন্ট আছে, ঠিক আছে, দুটো স্টুডেন্ট এ আর বি, ঠিক আছে, এদের সেম স্কুল, আচ্ছা সেম হোস্টেল, ধরো দুজনে হোস্টেলে থাকে, সেম রুমে থাকে। ঠিক আছে, এ আর বি দুজন স্টুডেন্ট আছে, তারা হচ্ছে একই স্কুলে পড়ে, একই হোস্টেলে থাকে, একই রুমে থাকে। আচ্ছা এদের তার মানে টিচারও একই, কারণ হোস্টেলে হচ্ছে বাইরের কোনো টিচার অ্যালাউ করে না, ধরে নিচ্ছি এরা একই টিচারের কাছে পড়ে। ঠিক আছে, আচ্ছা এরা সেম টাইম ধরে পড়ে, মানে এ যদি হচ্ছে প্রতিদিন 10 ঘন্টা পড়ে, বিও হচ্ছে 10 ঘন্টা পড়ে। তার কারণ হচ্ছে হোস্টেলে যেহেতু নিয়ম কারণ একদম ফিক্সড, কোন টাইমে উঠতে হবে, কোন টাইমে ঘুমাতে হবে তোমরা জানো, একদম ফিক্সড, লাঞ্চ টাইম, ডিনার টাইম। ঠিক আছে, তো এটা এই উদাহরণটা দিয়ে তোমরা এই আপেক্ষিক তাপের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো এ আর বি দুজন স্টুডেন্ট, ঠিক আছে, এরা একই স্কুলে পড়ে, একই হোস্টেলে বা একই রুমে থাকে, দুজনে হচ্ছে একই টিচারের কাছে পড়ে, দুজনে একই সময় ধরে পড়ে, দুজনের নোট একই, সবকিছু একই, কিন্তু দেখা গেল যে এ যত নম্বর পেলো, ঠিক আছে, এ যত নম্বর পেলো বি তত নম্বর পেলো না। তো কেন পেলো না, তার কারণ কি, তার কারণ হচ্ছে ওদের মেরিটটা আলাদা। এটা আমরা বলি সাধারণভাবে বলে থাকি মেরিটটা আলাদা, যদিও মেরিট কম বেশি কখনো হয় না, সবারই মেরিট একই হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? বা এরকম ভাবতে পারো যে এ আর বি হচ্ছে দুজনে একই নম্বর পেলো, এ আর বি দুজনে ধরো একই নম্বর পেলো, ধরো এও হচ্ছে 90% পেলো আর এও 90% পেলো। এবার যদি প্রশ্ন করি দুইজনকে কি হচ্ছে একই সময় পড়েছে দুইজন, কিন্তু দুইজনের কি ব্রেন একই নয়, তাহলে কি হবে, তাহলে দুজনের হচ্ছে কোন ধর্মটা আলাদা হলো, ব্রেনটা আলাদা হলো। এই ব্রেনটা হচ্ছে আপেক্ষিক তাপের মতো, বা আগের যে উদাহরণটা দিয়েছিলাম ওটাতেই বেশি ভালো করে বুঝতে পারবে। ধরো হচ্ছে দুজন একই স্কুলে পড়ে, একই রুমে থাকে, একই টিচারের কাছে পড়ে, একই সময় ধরে পড়ে, একই নোট, সমস্ত কিছু একই, তো দুজনের একই নম্বর পাওয়ার কথা, কিন্তু একজন পেলো ধরো হচ্ছে 95% আর একজন পেলো 80%। এবার বলা হচ্ছে কেন পেলো, কেন হচ্ছে এদের নম্বরের কম বেশি হলো, তার কারণ হচ্ছে যে
এদের মেরিটটা আলাদা, বা যেটা আমরা বলে থাকি ব্রেনটা আলাদা, যদিও এটা ঠিক ঠিক ব্যাখ্যা নয়, কিন্তু আমি উদাহরণের জন্য জাস্ট বোঝাচ্ছি। তো এখানেও কিন্তু একই ব্যাপারটা হচ্ছে, দুটো পদার্থের হচ্ছে কি ছিল, ভর একই ছিল, একই উষ্ণতা বৃদ্ধি ছিল, একই পরিবেশে রাখা ছিল, ভৌত অবস্থা একই ছিল, কিন্তু দুজনের ক্ষেত্রে একই উষ্ণতা বৃদ্ধি করতে আমাকে কি করতে হচ্ছে, বিভিন্ন পরিমাণ তাপ দিতে হচ্ছে। তো কোন ধর্মের জন্য এটা হচ্ছে, তার কারণ এরা কিন্তু পদার্থ দুটো আলাদা, সেই জন্য এরকম হচ্ছে। তো যে পদার্থের যে ধর্মের জন্য হচ্ছে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। আর এখানে কেন হচ্ছে একই সময় সমস্ত কিছু একই করা সত্ত্বেও নম্বরটা আলাদা হচ্ছে, কারণ এই মানুষ দুটো আলাদা, তাই এদের ব্রেনের ক্যাপাসিটি বা হচ্ছে মেরিটটাও আলাদা। এই মেরিটটাকে আমি বলছি আপেক্ষিক তাপ। ক্লিয়ার হয়েছে? এটাই কিন্তু আপেক্ষিক তাপের রিয়েল কনসেপ্ট, যে দুটো পদার্থ, দুটো বিভিন্ন পদার্থ যাদের সবকিছু একই, ভরও একই, উষ্ণতা বৃদ্ধিও একই করলাম, তাহলে একটাতে বেশি পরিমাণ তাপ দিতে হচ্ছে, একটাতে কম পরিমাণ তাপ দিতে হচ্ছে। কিসের জন্য? তাদের আপেক্ষিক তাপটা বিভিন্ন, এই জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এবার। আচ্ছা, এবার আপেক্ষিক তাপকে সংজ্ঞায়িত করার জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করি না। আপেক্ষিক তাপ বলতে কি বোঝো সেটা বললে তুমি এই সংজ্ঞাটা দিতে পারো, তারপরে তোমাকে কিন্তু আবার সাধারণ যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটাও দিতে হবে। তো সেই সংজ্ঞাটা আমরা কিভাবে পাচ্ছি দেখো, আমরা যে দুটো ইকুয়েশন প্রতিষ্ঠা করেছি সেই দুটো ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো এইচ সমানুপাতিক এম একটা পেয়েছিলাম। এইচ কি ছিল? গৃহীত বা বর্জিত তাপ। এম কি ছিল? বস্তুর ভর। আর এখানে একটা কি পেয়েছি? এইচ সমানুপাতিক টি। এখানে পরপর লিখে দিই। এইচ কি ছিল? গৃহীত বা বর্জিত তাপ। টি কি ছিল? উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাস। তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি হবে, তাপ বের করে নিলে উষ্ণতা হ্রাস হবে। আচ্ছা, এটা কখন হবে? যখন বস্তুর উপাদান, এটাও লিখতে হবে, যখন বস্তুর উপাদান ও হচ্ছে বস্তুর ভর নির্দিষ্ট, বস্তুর ভর নির্দিষ্ট। এবার এই দুটো ইকুয়েশনকে যদি আমি একসঙ্গে করি তাহলে কিভাবে করতে পারবো? যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এই দুটো ইকুয়েশনকে আমি একসঙ্গে কম্বাইন করতে পারবো। তো কম্বাইন করলে কি হবে? যৌগিক ভেদের নিয়ম কি বলে, যে যদি একটা রাশি অন্য কোনো রাশির অন্য দুটো বিভিন্ন রাশির সঙ্গে সমানুপাতিক হয়, তাহলে সেই রাশিটা কি হবে? তাদের গুণফলের সঙ্গেও সমানুপাতিক হবে। মানে এইচটা এম এর সঙ্গেও সমানুপাতিক, এইচটা টি এর সঙ্গেও সমানুপাতিক, তাহলে কি হবে? যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এইচটা এদের গুণফলের সঙ্গেও সমানুপাতিক হবে। এবার তখন কি হবে? তখন কিন্তু হচ্ছে বস্তুর উপাদান এগুলো সবকিছু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা যৌগিক ভেদের নিয়ম আছে, তো অত কিছু আমাদের দরকার নেই। তো এই সমানুপাতিক এমটি পেলাম। এবার বলো যে সমানুপাতিক ধ্রুবক উঠানোর জন্য আমাদের কি দরকার? সমানুপাতিক ধ্রুবক উঠানোর জন্য, সরি, যে প্রপোর্শনালিটি সাইন উঠানোর জন্য আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক দরকার। এখানে ধ্রুবকটা কি নেওয়া হয়? ধ্রুবকটা নেওয়া হয় এস। এই এসটাকে কি বলা হয়? পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। এসকে কি বলা হয়? পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে এই যে হচ্ছে এস, এই এসটা কি বলছে? আপেক্ষিক তাপ। এবার এখান থেকে কিন্তু আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা নির্ধারণ করতে পারবো। কিভাবে? দেখো, আপেক্ষিক তাপটা কি? একটা তাপ, তাই না? আপেক্ষিক তাপটা কি? তাপ একটা। তো তার মানে এইচ আর এসটা কি হওয়া উচিত? সমান হওয়া উচিত, তাই না? এইচ হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, এটাও একটা তাপ। এসও হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, এটাও একটা তাপ। তো দুটোই যেহেতু তাপ, তো এই দুটো সমান হওয়া উচিত। এবার এই দুটো সমান হতে গেলে কি করতে হবে? দেখো, এমটাকে এক হতে হবে, টিটাকে এক হতে হবে, তাই না? যদি এই সমীকরণে আমি এই যে এইচ ইকুয়াল টু এম এস টি, এই সমীকরণে যদি আমি এম ইকুয়াল টু 1 বসাই, টি ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমি কি পেয়ে যাব? এইচ ইকুয়াল টু এস পেয়ে যাব। এই এইচটাই হচ্ছে কি? তার মানে আপেক্ষিক তাপ কি? গৃহীত বা বর্জিত তাপের সমান কখনো হবে যদি বস্তুর পদার্থের ভর এক হয় আর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসটা এক হয়। তাহলে আমরা কি বলতে পারবো? যে সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। দেখো, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি বলবো আমরা? এটাও কিন্তু একটা সংজ্ঞা হলো, কিন্তু এটা হচ্ছে আমরা কি বলবো? প্রকৃতিগত সংজ্ঞা, যার মাধ্যমে আমরা আপেক্ষিক তাপের প্রকৃতি বুঝতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃতিগত সংজ্ঞা। এই সংজ্ঞা দিয়ে আমরা কিন্তু আপেক্ষিক তাপকে পরিমাপ করতে পারবো না। যেমন বলের তোমরা দুই রকম সংজ্ঞা পড়েছিলে। প্রথম সূত্র থেকে বলের আমরা কি সংজ্ঞা পেয়েছিলাম? প্রকৃতিগত সংজ্ঞা। আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণগত সংজ্ঞা পেয়েছিলাম। তো ঠিক একই রকম এটাও কিন্তু আপেক্ষিক তাপের সংজ্ঞা বলা যায়, কিন্তু এটা হচ্ছে প্রকৃতিগত সংজ্ঞা। আর পরিমাণগত সংজ্ঞা কোনটা? এখানে যেটা আমরা পেলাম। দেখো, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? দেখো, এমটা 1, টিটা 1। তো এম কি?
এম হচ্ছে পদার্থের ভর, তাহলে কি বলবো, কোনো পদার্থের আচ্ছা ভর কত, একক ভরের, একক মানে 1, এমটা 1 ওই জন্য একক ভর। উষ্ণতা কত বৃদ্ধি করতে হবে, 1 মানে একক পরিমাণ। এখানে কিন্তু 1 ডিগ্রি করে লেখার কোনো দরকার নেই, এভাবে লিখতে পারবে, কারণ 1 ডিগ্রি লিখতে গিয়ে অনেকে 1 ডিগ্রি সেলসিয়াস লিখে দেয়, তখন কিন্তু পুরো সংখ্যাটা ভুল হয়ে যায়। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কি করতে হয়, এইচ মানে কি, তাপ প্রয়োগ। বৃদ্ধি করতে গেলে বলবো তাপ প্রয়োগ, যদি কেউ হ্রাস করতে লিখো তাহলে তাপ বর্জন। এখানে যেহেতু একক বৃদ্ধি করতে লিখেছি সেজন্য তাপ প্রয়োগ। সেই পরিমাণ তাপকে ওই পদার্থের কি বলা হয়, আপেক্ষিক তাপ বলা হয়। এটাই হচ্ছে কিন্তু আপেক্ষিক তাপের পরিমাণগত সংজ্ঞা। তোমাদের বইয়ে সাধারণভাবে এই সংজ্ঞাটাই থাকে, কারণ এই সংজ্ঞার মাধ্যমে আমরা একক বের করতে পারবো বা হচ্ছে আপেক্ষিক তাপের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, দেখো কিভাবে আসলো, কোনো পদার্থের একক ভর কেন লিখলাম, m = 1। একক ভরের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে, উষ্ণতা একক পরিমাণ কেন লিখলাম, কারণ এখানে কি ছিল, উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস। তো যেহেতু এখানে উষ্ণতার বৃদ্ধি বলছি, এই জন্য উষ্ণতার বৃদ্ধি ধরে নিচ্ছি। কত, t = 1 মানে একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ, এই যে পরিমাণ এইচ এর দরকার হয়, মানে তাপের প্রয়োজন হয়, সেটাই হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ বা হচ্ছে এস। যেহেতু স্পেসিফিক হিট ওই জন্য এস দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে পরিমাণগত সংজ্ঞা। আচ্ছা, এবার এখানে কিন্তু অনেকে লিখতে গিয়ে অনেকে ভুল করে লিখে দেয় একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে। এটা কিন্তু কোনো এককে নয়, এই যে সংজ্ঞাটা এটা কিন্তু সাধারণ সংজ্ঞা, পরিমাণগত সাধারণ সংজ্ঞা। এটা কিন্তু সিজিএস বা এসআই পদ্ধতিতে সংজ্ঞা নয়। এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে যে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা, তাহলে কি বলবো, তাহলে কিন্তু এখান থেকে বলতে পারবো। ক্লিয়ার হয়েছে? তোমার কিন্তু এই পয়েন্টগুলো এবার নোট করতে থাকো। এবার কিন্তু পরপর হচ্ছে বিভিন্ন রকম তথ্যগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু এতক্ষণ ধরে আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা যে সমস্ত তথ্যগুলো বা প্রশ্নগুলো বলবো সেগুলো তোমরা হচ্ছে কিন্তু নোট ডাউন করে দাও। এবার যদি বলা যে আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও, তাহলে কি বলবে? দেখো এখানে আছে কোনো পদার্থের একক ভর, তো সিজিএস পদ্ধতিতে ভর কত হয়ে যাবে, 1 গ্রাম। ঠিক আছে, তাহলে কি বলবো যে হচ্ছে কোনো পদার্থের 1 গ্রাম হচ্ছে 1 গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা। ঠিক আছে, তাহলে কি বলবো, কোনো পদার্থের বা এরকম বলবো যে 1 গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা, 1 গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা কত পরিমাণ বৃদ্ধি করতে হবে, একক পরিমাণ, কারণ t = 1। তো t কি, উষ্ণতার একক, তো হচ্ছে একক পরিমাণ মানে কত, 1। সিজিএস এ উষ্ণতার একক কি, ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত বৃদ্ধি করব, একক উষ্ণতা বৃদ্ধি মানে হচ্ছে সিজিএস এ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। আর যদি কেউ যদি উষ্ণতা হ্রাস লিখো তাহলে লিখবে যে পরিমাণ তাপ বর্জনের প্রয়োজন হয়। এখানে লিখছি তাপ প্রয়োগের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপ প্রয়োগের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলে, ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ বলে। আচ্ছা, বারবার করে এই উপাদানের কথাটা কেন বলছি, কারণ আপেক্ষিক তাপ কিন্তু উপাদানের উপর নির্ভর করে। মানে যদি লোহার জন্য আপেক্ষিক তাপের একটা মান আছে, ঠিক আছে, তামার জন্য আপেক্ষিক তাপের একটা মান আছে, প্রত্যেকটা পদার্থের বা প্রত্যেকটা উপাদানের কিন্তু আপেক্ষিক তাপ নির্দিষ্ট। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে যদি তোমাকে আপেক্ষিক তাপের সংজ্ঞা চাই, তুমি এটা লিখলেই পারবে পরিমাণগত সংজ্ঞাটা। আচ্ছা, এবার যদি সিজিএস এর সংজ্ঞা বলো তখন কি হবে,
ভরটা হয়ে যাবে 1 গ্রাম, উষ্ণতা হয়ে যাবে 1 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি তোমাকে এসআই এককের সংজ্ঞা বলে তাহলে কি হবে? এসআই এককের সংজ্ঞা বললে পুরো ফরম্যাটটা সেম হবে, গ্রামের জায়গায় কি হয়ে যাবে কেজি হয়ে যাবে, আর ডিগ্রি সেলসিয়াস জায়গায় কি হয়ে যাবে 1 কেলভিন হয়ে যাবে। ঠিক আছে, 1 কিলোগ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপকে কি বলা হয়? ওই পদার্থের উপাদানের আপেক্ষিক তাপ। ক্লিয়ার? তাহলে আপেক্ষিক তাপের আমরা হচ্ছে একটা প্রকৃতিগত সংজ্ঞা পড়লাম, যার মধ্যে কিন্তু আপেক্ষিক তাপের আসল কনসেপ্টটা লুকিয়ে আছে, আর এটা হচ্ছে পরিমাণগত সংজ্ঞা, সাধারণভাবে এটাই আমরা বেশি ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার আপেক্ষিক তাপের হচ্ছে রাশিমালা। এই যে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? H = mst। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা। কি পেয়ে গেলাম? H = mst। H কি ছিল? গৃহীত বা বর্জিত তাপ। এটা কিন্তু গৃহীত বা বর্জিত তাপের রাশিমালা। ঠিক আছে, এবার এখান থেকে এটা কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রেও লাগবে, আর ক্যালোরিমিতির মূলনীতি করার সময় কিন্তু আমরা এই সমীকরণটা ব্যবহার করব। তাহলে কি বলবো? গৃহীত তাপ। গৃহীত তাপ সমান সমান কি? এটাকে এইভাবে মনে রাখবে, H = mst। গৃহীত তাপ সমান সমান কি? বস্তুর ভর ইনটু বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। বস্তুর ভর ইনটু বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ইনটু বস্তুর উষ্ণতা বৃদ্ধি। যখন গৃহীত তাপ বলবো তখন হবে উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, আর একই রকম ভাবে বর্জিত তাপ যদি বলি তাহলে কি হবে? বস্তুর ভর একই থাকবে, বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ একই থাকবে, শুধু উষ্ণতা বৃদ্ধির জায়গায় কি হয়ে যাবে? বস্তুর উষ্ণতা হ্রাস। ঠিক আছে, ভর আর আপেক্ষিক তাপটা একই থাকবে, কারণ ওগুলো তো চেঞ্জ হয় না। ক্লিয়ার? গৃহীত তাপ বললে বস্তুর ভর ইনটু বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ইনটু হচ্ছে উষ্ণতা বৃদ্ধি হবে। আর যদি বর্জিত তাপ বলা তাহলে কি বলবো? বস্তুর ভর ইনটু বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ইনটু উষ্ণতা হ্রাস। ঠিক আছে, এবার এই ফর্মুলাটাকে আমরা আরো কি করে ব্যবহার করতে পারি? ধরো প্রথমে হচ্ছে উষ্ণতা ছিল T1, এবার উষ্ণতা বৃদ্ধি পেয়ে হচ্ছে T2 হলো, তাহলে T2 greater than হচ্ছে T1, তখন উষ্ণতা বৃদ্ধি কত হবে? T2 - T1। আচ্ছা, এবার যদি উষ্ণতা হ্রাস ঘটে তাহলে কি হবে? তাহলে হচ্ছে উষ্ণতা হ্রাস মানে কি বোঝায়? যে প্রথমে বেশি ছিল তারপরে উষ্ণতা কমে গেছে, তখন এটা কত হয়ে যাবে? H = ms T1 - T2। আমরা অঙ্ক করার সময় শুধু mst না লিখে উষ্ণতা বৃদ্ধি হলে আমরা ধরে নেব অন্তিম উষ্ণতা বেশি, তখন ms ভর ইনটু আপেক্ষিক তাপটা একই থাকবে। উষ্ণতার বৃদ্ধি বললে অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা, আর উষ্ণতা হ্রাস বললে কি হবে? প্রাথমিক উষ্ণতা মাইনাস অন্তিম উষ্ণতা। ঠিক আছে, এগুলো আমরা ব্যবহার করব। এবার আপেক্ষিক তাপ সম্বন্ধে মোটামুটি ধারণা আমরা পেলাম। এবার আপেক্ষিক তাপ সম্বন্ধে বিশেষ কিছু কিছু প্রশ্ন বা আরো যে হচ্ছে কনসেপ্টগুলো সেগুলো এবার আমরা হচ্ছে একে একে দেখব। ঠিক আছে, তোমরা এগুলো নোট ডাউন করে নাও। এবার বিভিন্ন যে প্রশ্নগুলো দেয় এবার মূলত প্রশ্নগুলো সম্বন্ধে জানবো এবং আরো কিছু কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। তো তোমরা এগুলো নোট ডাউন করে নাও। তোমরা হচ্ছে একটু ব্যাকে গিয়ে ভিডিওটা পজ করে দিয়ে নাহলে লিখে নাও, এবং শুধু কিন্তু মুখস্থ করলে হবে না, যেভাবে বললাম বিষয়গুলো তোমাদের কিন্তু সেইভাবে বিষয়গুলো বুঝে নিতে হবে। ঠিক আছে, না হলে তো ডিসকাশন ক্লাস আছে, সেখানে জিজ্ঞাসা করতে পারবে, কোনো অসুবিধা নেই তার জন্য। কিন্তু তোমরা আগে নিজে একবার করে ভাবার চেষ্টা করো, যে আমি যে উদাহরণগুলো দিলাম সেগুলো দিয়ে আলাদা আলাদা করে ভাবো, তাহলেই দেখবে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। না হয়ে গেলে আমি তো আছি ডিসকাশন ক্লাসে, তোমাদের অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। এবার আপেক্ষিক তাপ সম্বন্ধে আমরা হচ্ছে কি বিভিন্ন বিষয়গুলো পড়তে যাচ্ছি, এগুলো কিন্তু খুব ভালো করে নোট ডাউন করবে তোমরা। প্রথম প্রশ্ন হচ্ছে যে আপেক্ষিক তাপ কার ধর্ম? আপেক্ষিক তাপ কার ধর্ম? আপেক্ষিক তাপ কিন্তু পদার্থের ধর্ম। ঠিক আছে, আপেক্ষিক তাপ কিন্তু একটা পদার্থের ধর্ম, কোনো বস্তুর ধর্ম নয়। আপেক্ষিক তাপ যে কোনো পদার্থের মৌলিক ধর্ম। বস্তুর নয়, এটা কিন্তু কোনো বস্তুর ধর্ম নয়, এটা কিন্তু শুধুমাত্র পদার্থের ধর্ম। আর পদার্থের কেমন ধর্ম? মৌলিক ধর্ম। আচ্ছা, বস্তু আর পদার্থের মধ্যে তফাৎ কি আছে? যদি তোমাদের
9-এর একদম প্রথম ক্লাসে আমি বলেছিলাম, তাহলে হয়তো ভুলে গেছে, আবার বলে দিচ্ছি। পদার্থ আর বস্তুর মধ্যে তফাৎ কি? কিছু পরিমাণ পদার্থ নিয়ে বস্তু গঠিত হয়, ঠিক আছে। যেমন ধরো বললাম যে কাঠ, যেমন ধরো বললাম যে চেয়ার টেবিল, এই যে বোর্ডটা, এই যে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, এটাকে কি বলবো? একটা বস্তু। এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে বিভিন্ন সারমাইকা, কাঠ, বিভিন্ন উপাদান দিয়ে তৈরি, বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি। তো কিছু পরিমাণ পদার্থের সমন্বয়ে হচ্ছে বস্তু গঠিত হয়। তো আপেক্ষিক তাপ কিন্তু কার ধর্ম? শুধুমাত্র পদার্থের ধর্ম, বস্তুর কিন্তু ধর্ম নয়। মানে আমরা যদি বলি যে হচ্ছে এই হচ্ছে বোর্ডের আপেক্ষিক তাপ, যদি আমরা বলি চেয়ারের আপেক্ষিক তাপ, তাহলে কিন্তু ভুল হবে। আমাকে কি বলতে হবে? কাঠের আপেক্ষিক তাপ, আমাকে বলতে হবে সারমাইকের আপেক্ষিক তাপ, আমাকে বলতে হবে কাচের আপেক্ষিক তাপ, আমাকে বলতে হবে জলের আপেক্ষিক তাপ, আমাকে বলতে হবে লোহা তামা এদের আপেক্ষিক তাপ, ঠিক আছে। আপেক্ষিক তাপ কিন্তু পদার্থের ধর্ম, বস্তুর ধর্ম নয়। আচ্ছা, এবার মৌলিক ধর্ম। মৌলিক ধর্ম মানে কি? মৌলিক ধর্ম মানে হচ্ছে যেটা যে কোনো পদার্থের মধ্যেই থাকবে। যেমন মৌলিক ধর্ম আর কি কি আছে? যেমন হচ্ছে ভর, আয়তন, এগুলো হচ্ছে মৌলিক ধর্ম। মানে যদি কোনো পদার্থ হয় তার কিছু না কিছু ভর থাকবেই, তার কিছু না কিছু আয়তন থাকবেই, কম বেশি হতে পারে কিন্তু থাকবে। তো তেমন যে কোনো পদার্থের মধ্যে কিন্তু এই আপেক্ষিক তাপ এটা থাকতেই হবে। এমন কোনো পদার্থ পাওয়া যাবে না যেটা আর হচ্ছে আপেক্ষিক তাপ এই ধর্মটা নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট, আপেক্ষিক তাপ হচ্ছে কার উপর নির্ভর করে? আপেক্ষিক তাপ কার ধর্ম? আচ্ছা, আপেক্ষিক তাপ কিন্তু পদার্থের কিসের উপর নির্ভর করে? পদার্থের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। পদার্থের উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে, মানে পদার্থটা কি তার উপর নির্ভর করে। পদার্থটা যদি লোহা হয় তার জন্য আপেক্ষিক তাপ একরকম হবে, একটা মান হবে। পদার্থটা যদি তামা হয় তার জন্য আপেক্ষিক তাপ একরকম হবে, ঠিক আছে। প্রত্যেকটা উপাদানের অনুযায়ী বা প্রত্যেকটা উপাদানের পদার্থের জন্য আপেক্ষিক তাপটা বিভিন্ন হবে। আচ্ছা, তার মানে আরটা আমরা বলতে পারি যে হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি একই জিনিস, যে দুটি বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ, দুটি বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ কখনো একই হতে পারে না। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে তোমাকে হয়তো বলে দিল যে এটা দিয়ে প্রশ্নও আছে, প্রশ্ন বলছিল আজকে, এটাতে তোমাকে হচ্ছে কি বললো যে 1 কেজি লোহা আর 1 কেজি তামা, এদের সমপরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হলো। তো এদের কি উষ্ণতা বৃদ্ধি সমান হবে, কি একই হবে, কি না আলাদা হবে? বলো। তোমাকে হচ্ছে যে প্রশ্নটা কি এরকম ভাবে বললো যে আচ্ছা, প্রশ্নটা আমি আলাদা করে বলছি, আগে কনসেপ্ট গুলো পড়ে নাও। তোমাকে বললো যে 1 কেজি লোহা আর হচ্ছে 1 কেজি তামা, এরা হচ্ছে একই উষ্ণতায় রাখা আছে, তো এদের কি আপেক্ষিক তাপ একই হবে? উত্তর হচ্ছে না। কারণ যেহেতু পদার্থ দুটো আলাদা হয়ে গেছে, পদার্থের উপাদান দুটো আলাদা হয়ে গেছে, একটা হচ্ছে লোহা ধরে নাও আর একটা হচ্ছে তামা। তো যেহেতু উপাদান দুটোই আলাদা হয়ে গেছে, সেজন্য কি হবে? আপেক্ষিক তাপ কিন্তু আলাদা হবে। কোনো দুটো পদার্থের আপেক্ষিক তাপ আলাদা হচ্ছে একই হতে পারে না। যেমন আমরা যেমন উদাহরণটা দিলাম যে মেরিট, যে দুজনের মেরিট বা দুজনের ব্রেন কোনো হুবহু একই হতে পারে না, 19-20 হবে। তেমন আপেক্ষিক তাপও কিন্তু দুটো পদার্থের কখনো সেম হতে পারে না। আচ্ছা, এদের প্রশ্ন একদম লাস্টে বলছে, এই কনসেপ্টগুলো সমস্ত বলে দিই, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে আপেক্ষিক তাপের একক। তো আপেক্ষিক তাপের এককটা আমরা কোত্থেকে পাবো? দেখো, খুব সিম্পল, মুখস্থ করবে না কোনো কিছুই। H = mst, ঠিক আছে, এটা আমরা জানি। এবার এসটা কি? এসটাই তো আপেক্ষিক তাপ। তো এস সমান কি পাচ্ছি? দেখো, H/mt। এর সমান কি পাচ্ছি? H/mt। তাহলে এদের যদি এককগুলো বসাই তাহলে আমরা আপেক্ষিক তাপের একক পেয়ে যাব। তো H এর একক কি? ক্যালোরি, ভরের একক কি? গ্রাম, উষ্ণতার একক কি? ডিগ্রি সেলসিয়াস। তো তার মানে আপেক্ষিক তাপের সিজিএস একক কি হয়ে যাবে? বলো, সিজিএস একক কি হয়ে যাবে? এই এককগুলো কিন্তু অনেকে মুখস্থ করে আর হচ্ছে লিখতে গিয়ে ভুল করে দেয়। তো মুখস্থ করার দরকার নেই, শুধু H = mst মনে রাখো, এর সমান H/mt, খুব ইজি। এবার প্রত্যেকটার একক বসিয়ে দাও। H হচ্ছে তাপের একক ক্যালোরি, ভরের একক গ্রাম, টি এর একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হয়ে যাবে? আপেক্ষিক তাপের সিজিএস একক ক্যালোরি, আচ্ছা ভাগ, এই ভাগটাকে আমরা কি বলি? পার। এই জন্য পার মানে হচ্ছে ভাগ, গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এসআইতে কি হয়ে যাবে?
এই সাইডে তাপের একক হচ্ছে বা হচ্ছে আমরা জেনেছি জুল, তাহলে জুল, ভরের একক কি কেজি, উষ্ণতার একক কি কেলভিন, জুল পার কেজি কেলভিন, এটা হচ্ছে এসআই একক। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে মাত্রা। এইভাবে কিন্তু পড়বে, মুখস্থ করবে না, একদম মুখস্থ করার দরকারই নেই, কেন মুখস্থ করতে যাবে। দেখো এবার মাত্রা, তো মাত্রার জন্য কি করতে হবে, এস এর মাত্রা মানে আপেক্ষিক তাপের মাত্রা সমান সমান কার মাত্রা, ভরের মাত্রা বাই হচ্ছে ইনটু হচ্ছে তাপের মাত্রা। তো দেখো এইচ কি, এইচ হচ্ছে তাপ, তো তাপের মাত্রা আমরা কি পড়েছি, শক্তির মাত্রা, তো শক্তির মাত্রা কি হয়, কার্যের মাত্রা mL2T-2, ভরের মাত্রা কি m, আর টি এর মাত্রা কি, টি এর মাত্রা হচ্ছে কে। ঠিক আছে, টি এর মাত্রা কিন্তু কে দিয়ে লিখে, মানে উষ্ণতার মাত্রা কে দিয়ে লিখে বা থিটা দিয়ে লিখে, যে কোনো একটা লিখতে পারবে, হয় কে বা থিটা, আমি কে দিয়ে লিখলাম। এবার দেখো কি হবে, এম এম কেটে যাবে, তাহলে কি হলো L2T-2 কে ইনভার্স, এটা হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা। ক্লিয়ার? কি করে আসলো, এইচ হচ্ছে তাপ, তাপের মাত্রা কি শক্তির যা মাত্রা mL2T-2 ডিভাইডেড বাই m, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল M, উষ্ণতার মাত্রা হচ্ছে কে বা থিটা লিখতে পারো, mm কেটে গেল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর মাত্রা কত হয়ে যাবে, এর মাত্রা হয়ে যাবে যে L2T⁻² K-1, তো মুখস্থ করার দরকারই নেই, শুধু H = ms2 হচ্ছে তুমি মনে রাখো, ওখান থেকে তুমি নিজেই বের করতে পারবে পরীক্ষার হলে। ঠিক আছে, এবার এখান থেকে একটা প্রশ্ন দেয় যে হচ্ছে যে কোনো একটা পদার্থ দিয়ে দিবে তামার আচ্ছা এই প্রশ্নটা পরে বলছি, আগে কনসেপ্ট গুলো বলে নি। হ্যাঁ দেখো, হ্যাঁ এবার হচ্ছে যে পদার্থের কোন অবস্থার আপেক্ষিক তাপ সব থেকে বেশি, পদার্থের তরল অবস্থার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, পদার্থের তরল অবস্থার আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, মানে যদি কোনো নির্দিষ্ট পদার্থ ধরে নিই, সেটা সেই পদার্থটা কোন অবস্থায় থাকলে তার আপেক্ষিক তাপ সব থেকে বেশি হবে। একটা উদাহরণ পড়ি এটা, যেমন হচ্ছে যে তোমরা জানো, এটা ক্লাস 8-এও পড়েছো, যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কত, জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সিজিএস এককে বললে। ঠিক আছে, আচ্ছা এবার যদি হচ্ছে বরফের আপেক্ষিক তাপ আমরা বলি, বরফের আপেক্ষিক তাপ কত, বরফের আপেক্ষিক তাপ কিন্তু হচ্ছে মানে ভ্যালুটা কত, ভ্যালু হচ্ছে 0.5, মানে হাফ, একের হাফ হচ্ছে 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর হচ্ছে যদি বরফ যদি জলীয় অবস্থায় থাকে বা জল যদি জলীয় অবস্থায় থাকে তাহলে কিন্তু আরো কম হবে। আমরা সেই জন্য বলতে পারি যে জল একটা পদার্থ, এটা কোন অবস্থায় থাকলে আপেক্ষিক তাপ সব থেকে বেশি হচ্ছে, জলীয় বা তরল অবস্থায় থাকলে বেশি হচ্ছে। ওই জন্য বলছি যে পদার্থের তরল অবস্থার আপেক্ষিক তাপ সবচেয়ে হচ্ছে, সবচেয়ে কম নয়, সবচেয়ে বেশি। আর কোন অবস্থার আপেক্ষিক তাপ সব থেকে কম, সাধারণভাবে গ্যাসীয় অবস্থার আপেক্ষিক তাপ সব থেকে কম, যদিও এটা কিন্তু ভ্যারি করতে পারে পদার্থ অনুযায়ী। তো সাধারণভাবে গ্যাসীয় অবস্থার আপেক্ষিক তাপ সব থেকে কম হবে, আর তরল অবস্থার আপেক্ষিক তাপ সব থেকে বেশি হবে। যেমন জলের ক্ষেত্রে বললে, জল যখন তরল অবস্থায় থাকবে মানে জল অবস্থায় থাকবে তখন আপেক্ষিক তাপ সব থেকে বেশি হবে, আর জল যখন জলীয় বাষ্প অবস্থায় থাকবে তখন আপেক্ষিক তাপ সব থেকে হচ্ছে কম হবে। ঠিক আছে, আচ্ছা এবার এটা থেকে একটা প্রশ্ন দিয়ে দেয়, তো একবারে প্রশ্নটা হয়ে গেল যে কোন পদার্থের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। ঠিক আছে, এখান থেকে প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। এখান থেকে দুটো প্রশ্ন যদি বলে পদার্থের কোন অবস্থার আপেক্ষিক তাপ সব থেকে বেশি, তাহলে তরল অবস্থার আপেক্ষিক তাপ সব থেকে বেশি, কোন অবস্থার সব থেকে কম হবে, সাধারণভাবে গ্যাসীয় অবস্থার কম হবে, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম কোনো ক্ষেত্রে দেখা যায়। তো সাধারণভাবে গ্যাসীয় অবস্থা তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই কমনও প্রশ্ন, যে এটাকে কোয়েশ্চেনই করে দিচ্ছি, কোন পদার্থের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। তার উত্তর হচ্ছে জল।
জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। এর মান হচ্ছে, উত্তরটা হচ্ছে জল। এর মান কত? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হচ্ছে একক। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে জলের আপেক্ষিক তাপের মান এসআই এককে কত। ঠিক আছে, তো 7 নম্বর পয়েন্টটা আমি প্রশ্ন আকারে করে দিচ্ছি যে জলের আপেক্ষিক তাপের মান, জলের আপেক্ষিক তাপের মান, জলের আপেক্ষিক তাপের মান এসআই এককে কত, এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিতে কত। আচ্ছা, তো এর জন্য একটা সম্পর্ক আছে, সেটা আমি বলে দিচ্ছি, তাহলে তোমাদের আলাদা করে কিছু মনে রাখতে হবে না। দেখো, এসআই এককে আপেক্ষিক তাপ, যেমন আমরা ঘনত্বের একটা সাংখ্যমান মনে আছে, ফার্স্ট চ্যাপ্টার পড়ার সময় প্রতিষ্ঠা করিয়েছিলাম, একই রকম ভাবে এসআই এককে আপেক্ষিক তাপ, যে কোনো পদার্থের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এসআই এককে আপেক্ষিক তাপ সমান সমান কি মনে রাখবে? 4200, সরি, এসআই এককে আপেক্ষিক তাপ সমান সমান সিজিএস এককে, সিজিএস এককে আপেক্ষিক তাপের মান, সিজিএস এককে আপেক্ষিক তাপের মান, শুধুমাত্র সাংখ্য মানটা কিন্তু একক নয়, ইন্টু 4200 ইন্টু এসআই এককের ইন্টু আপেক্ষিক তাপের এসআই একক। মানে যেহেতু আমরা এসআই এককে বের করছি, তো একক সবসময় কি হবে? এসআই এককেরটাই হবে, জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। এসআই এককে আপেক্ষিক তাপ যে কোনো পদার্থের সমান সমান সিজিএস এককে আপেক্ষিক তাপের শুধুমাত্র মান, বা এখানে সাংখ্য মানটা লিখি, মানে শুধু ডিজিটাল ভ্যালুটা, এককটা নিব না, শুধু ডিজিটটা নিব, সিজিএস পদ্ধতিতে ডিজিটটা নিব, ইন্টু আগে 4200 তে গুণ করব, ইন্টু হচ্ছে আপেক্ষিক তাপের এসআই একক। যেমন এসআই এককে জলের আপেক্ষিক তাপ, এই উদাহরণটা দিলে বুঝতে পেরে যাবে। জলের আপেক্ষিক তাপ তো মনে রাখার দরকার নেই, শুধু সম্পর্কটা মনে রাখো, কারণ তোমাকে যে কোনো পদার্থের ক্ষেত্রে কিন্তু এটা দিয়ে দিতে পারে যে সিজিএস পদ্ধতিতে তাপ আর আপেক্ষিক তাপ 0.09 হলে এসআইতে কত হবে, তখন তুমি কি করবে? ওই জন্য মুখস্থ করার দরকার নেই, শুধু সম্পর্কটা বুঝে নাও। দেখো, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ, তো দেখো কি লিখিয়েছি, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের সাংখ্যমান। তো সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এখানে সাংখ্যমান মানে ভ্যালুটা কত, ডিজিটটা কত, 1, তো লিখলাম 1 ইন্টু কত, 4200 দিয়ে গুণ করব, ইন্টু আপেক্ষিক তাপের এসআই একক কি, জুল পার কেজি কেলভিন। তার মানে 1 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 4200 হয়ে যাবে। তার মানে জলের আপেক্ষিক তাপ কত হলো? 4200 জুল পার কেজি কেলভিন। ঠিক আছে, ইন্টু তার দরকার নেই। ক্লিয়ার? এসআইতে আপেক্ষিক তাপ বের করলে কি করব? সিজিএস এককে যে আপেক্ষিক তাপ তার শুধু মানটা নেব, তাকে 4200 দিয়ে গুণ করব, ইন্টু আপেক্ষিক তাপের এককটাও লিখে দেবো। এবার যদি কেন বলো, তাহলে হচ্ছে যে, তাহলে কারণটা কি এটা, যে কেন 4200 কোত্থেকে আসলো, এটা কারো কোনো মনে প্রশ্ন হচ্ছে। তো তার উত্তর হচ্ছে যে আমরা কি জেনেছিলাম, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, আর 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। এবারে হচ্ছে যে এই দুটোকে গুণ করলে কি হয়ে যাবে? 4200 হয়ে যাবে। তো সেখান থেকে একটা প্রসেস আছে, তো শুধু জেনে রাখো। ক্লিয়ার? আচ্ছা, এই 7টা পয়েন্ট হলো। তো এ হচ্ছে এখানে প্রত্যেকটাই কিন্তু শুধুমাত্র পয়েন্ট না, প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে 8 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সরি কনসেপ্ট প্রথমে বলে দিই। দেখো, কোনো পদার্থে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এরপর বেস করে অনেকগুলো ফান্ডামেন্টাল কোয়েশ্চেনও আসে। দেখো, কোনো পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে, কোনো পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে পদার্থটির কি হবে? পদার্থটিকে উত্তপ্ত করতে, পদার্থটিকে উত্তপ্ত করতে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে। পদার্থকে উত্তপ্ত করতে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে, বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে, এবং
তাপ ধারণ ক্ষমতাও বেশি হবে। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, পদার্থটির তাপ ধারণ ক্ষমতাও বেশি হবে। এটা কিন্তু নোট করে নাও, হাতে লেখা না বুঝতে পারলে আমি আরেকবার বলে দিচ্ছি। আমি একবার ফোকাসটা দেখে নি ঠিক আছে কিনা। হ্যাঁ, ফোকাসটা ঠিকই আছে। দেখো কি বললাম, কি লিখলাম দেখো, কোনো পদার্থের আপেক্ষিক তাপ বেশি হবে। আপেক্ষিক তাপ বেশি হলে পদার্থটিকে উত্তপ্ত করতে বেশি পরিমাণ তাপ দিতে হবে বা তাপের প্রয়োজন হবে, এবং পদার্থটির তাপ ধারণ ক্ষমতাও বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তার মানে হচ্ছে যে যদি বলা হয় যে এর আপেক্ষিক তাপকে কিভাবে লিখবো, এস এ, বি এর আপেক্ষিক তাপ এস বি, এস মানে আপেক্ষিক তাপের সিম্বল। তো যদি বলা হয় যে এর আপেক্ষিক তাপ বি অপেক্ষা বেশি, তার মানে কি বুঝবো, তার মানে হচ্ছে যে এ অপেক্ষা, তার মানে হচ্ছে যে এ ও বি এর মধ্যে এ কে হচ্ছে একই পরিমাণ উত্তপ্ত করতে বেশি পরিমাণ তাপ দিতে হবে, এবং এর তাপ ধারণ ক্ষমতাও কিন্তু বেশি হবে। যেমন এই কনসেপ্টের উপর বেস করে দুটো প্রশ্ন দেয়, দুটো না, বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। আমি মূল যেগুলো প্রশ্ন সেগুলো বলছি, আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, আর কি লিখতে হবে একদম ডিটো, মানে কিরকম ভাবে লিখতে হবে আনসারটা, সেটা কিন্তু আমি গ্রুপে পাঠিয়ে দেবো, নাহলে শুধু শুধু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আশা করি নোট করে নিয়েছো কিন্তু এই কনসেপ্টগুলো। দেখো এবার প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে যে জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন? জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি 8 নম্বরে যে কনসেপ্টটা লিখলাম সেটাতে দিতে পারবো। দেখো আমি কি বললাম যে দুটো পদার্থের মধ্যে, আচ্ছা জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন, এখানে কিন্তু জল আর দুধের পরিমাণ সেম আছে। ঠিক আছে, মানে ধরে নাও হচ্ছে 1 কেজি জল নিলাম একটা পাত্রে, যে পাত্রে নিলাম একদম হুবহু পাত্রে 1 কেজি দুধ নিলাম। ঠিক আছে, 1 কেজি দুধ নিলাম। এবার দুটোকে আমি কি করলাম হচ্ছে একই পরিমাণ তাপ দিলাম, মানে ধরো দুটোকে আমি একই ওভেনে বসালাম, ধরো দুটোকেই হচ্ছে একই পরিমাণ তাপ দিলাম, মানে একই হারে উত্তপ্ত করছি, 100 ক্যালোরি না, মানে দুটোকে আমি একই পরিমাণ তাপ দিয়ে উত্তপ্ত করছি। ঠিক আছে, মানে ওভেনে দুটোকে আমি একই ওভেনে বসিয়েছি। আবার বলছি, দুটো একদম হুবহু পাত্র আছে, একই উপাদানের তৈরি দুটো হুবহু পাত্র, একটাতে 1 কেজি জল নিলাম, একটাতে 1 কেজি দুধ নিলাম। এবার দুটো একই ওভেনে বসিয়ে, মানে ধরো তোমার কাছে হচ্ছে দুটো হচ্ছে গ্যাস ওভেন আছে, এবার হচ্ছে একই ওভেনে হচ্ছে মানে একই ওভেনে দুটো বিভিন্ন ওভেনে বসালাম, কিন্তু একই পরিমাণ তাপ দিলাম। বুঝতে পেরেছো আশা করি? দুটো ওভেন আছে তোমার কাছে, এবার একটা বড় একটা ছোট থাকে, তো ধরো দুটো ওভেনের আমি যে বড় হচ্ছে বা বড় ওভেনটা তাতে বসিয়েছি, মানে দুটো একই পরিমাণ তাপ পাচ্ছে। ঠিক আছে, কনফিউজ হওয়ার ব্যাপার নেই। দুটো একই হচ্ছে উপাদানের পাত্রে তৈরি, মানে দুটো পাত্র একই উপাদানে তৈরি, দুটো একটাতে আমি 1 কেজি জল নিলাম, একটাতে 1 কেজি দুধ নিলাম। এবার দুটোকে আমি একই পরিমাণ তাপ দিয়ে উত্তপ্ত করছি, মানে ধরো হ্যাঁ এইভাবে বললে বেশি সুবিধা। ধরো দুটোকে আমি প্রতি সেকেন্ডে ধরো হচ্ছে 20 ক্যালোরি তাপ দিচ্ছি, এইভাবে বললে বেশি বুঝতে সুবিধা হয়। এটাকেও সেকেন্ডে 20 ক্যালোরি তাপ দিচ্ছি, এটাকেও সেকেন্ডে 20 ক্যালোরি তাপ দিচ্ছি, মানে আমি একই হারে তাপ দিচ্ছি। তাহলে কোনটা তাড়াতাড়ি গরম হবে? দেখা যাবে যে দুধটা তাড়াতাড়ি গরম হবে, জলটা গরম হতে কিন্তু বেশি সময় লাগবে। তার কারণ কি, দেখো আমরা কি বললাম, কোনো পদার্থের আপেক্ষিক তাপ বেশি হলে পদার্থটিকে উত্তপ্ত করতে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে। তো তার মানে এখান থেকে বলো যে হচ্ছে দুধটা কেন তাড়াতাড়ি গরম হবে, তার মানে নিশ্চয়ই দুধের আপেক্ষিক তাপ কম, কারণ যার আপেক্ষিক তাপ বেশি তাকে উত্তপ্ত করতে বেশি তাপ লাগবে। ঠিক আছে, তো তার মানে একে যদি আমাকে একই পরিমাণ উত্তপ্ত করতে হয় জল এবং দুধকে, তাহলে দেখা যাবে যে দুধটা তাড়াতাড়ি গরম হয়ে গেল। তার মানে কি, দুধের আপেক্ষিক তাপ কম, সেই জন্য দুধটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে। আচ্ছা, আর দুধের কিন্তু তাপ ধারণ ক্ষমতাও কম, সেই জন্য দুধটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। তো একটা ছোট্ট জিনিস মনে রাখো, খুব ভালো করে শুনো, যার আপেক্ষিক তাপ বেশি হবে, মানে দুটো একই ভরের দুটো হচ্ছে পদার্থের মধ্যে যার আপেক্ষিক তাপ বেশি হবে সেটা তাড়াতাড়ি গরম হবে, তাড়াতাড়ি ঠান্ডাও হবে। আবার বলছি, যার আপেক্ষিক তাপ বেশি হবে দুটো একই ভরের পদার্থের মধ্যে, সেটা তাড়াতাড়ি গরম হবে, তাড়াতাড়ি ঠান্ডাও হবে। যেমন জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে কেন, তার কারণ হচ্ছে জল এবং দুধের মধ্যে দুধের আপেক্ষিক তাপ কম,
তাই দুধটা তাড়াতাড়ি হচ্ছে গরম হচ্ছে, কারণ তাকে উত্তপ্ত করতে কম পরিমাণ তাপ লাগছে। আচ্ছা, এবং দুধের কিন্তু তাপ ধারণ ক্ষমতাও কিন্তু কম, সেই জন্য দুধটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। এই জন্য শীতকালে দেখবে যখন আমরা গরম দুধ খাই তখন দেখবে গরম করার কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যায়। কিন্তু জল কিন্তু হচ্ছে তাড়াতাড়ি অত তাড়াতাড়ি ঠান্ডা হয় না, তার কারণ জলের আপেক্ষিক তাপ বেশি। তার মানে হচ্ছে জলকে গরম করতে একটু বেশি তাপ লাগবে, বেশি সময় লাগবে, কিন্তু জলের কিন্তু তাপ ধারণ ক্ষমতা বেশি। মানে জল কিন্তু গরম হতেও বেশি সময় লাগবে, জল কিন্তু ঠান্ডা হতেও বেশি সময় লাগবে। মানে তাড়াতাড়ি গরমও হবে না, তাড়াতাড়ি ঠান্ডাও হবে না। ক্লিয়ার এই কনসেপ্টটা? খুব ভালো করে লিখে নাও বা মনে রাখো, যার আপেক্ষিক তাপ বেশি সেটা গরম হতেও হচ্ছে বেশি সময় লাগবে, ঠান্ডা হতেও বেশি সময় লাগবে। ওটাই কিন্তু এখানে লেখা আছে। দেখো, বেশি পরিমাণ তাপের প্রয়োজন হচ্ছে মানে কি, গরম হতে বেশি সময় লাগছে। তাপ ধারণ ক্ষমতা তার বেশি মানে কি, সেটা হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, বেশিক্ষণ ধরে গরম থাকছে। ক্লিয়ার? তো তার মানে এটার উত্তর কি বলবো, জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন? তাহলে বলবো যে হচ্ছে যেহেতু জলের আপেক্ষিক তাপ দুধের আপেক্ষিক তাপ অপেক্ষা অনেক বেশি, সেই জন্য একই পরিমাণ জল এবং হচ্ছে দুধকে একই হারে তাপ দিলে দেখা যাবে যে দুধের আপেক্ষিক তাপ কম হওয়ার জন্য দুধ তাড়াতাড়ি গরম হয়ে গেছে, এবং দুধের যেহেতু তাপ ধারণ ক্ষমতাও কম সেই জন্য দুধ কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমরা ডেইলি লাইফেও তোমরা সকলেই জানো, যে শেক দেওয়ার বোতলে শেক দেওয়ার হচ্ছে বোতলে, বা আমরা যে হট ওয়াটার ব্যাগ ইউজ করি, সকলেই জানো এই টার্মটা, হট ওয়াটার ব্যাগ মানে ব্যাগের মধ্যে হচ্ছে কি বলে গরম জল ভরে সেটা আমরা সেক দিই। তো সেক দেওয়ার বোতলে, বা সিম্পলি যদি লিখি, সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন? মানে এখন তো বিজ্ঞান এত উন্নত হয়েছে, তো কোনো লিকুইড বা কোনো কেমিক্যাল দিতে পারতো, যে এই কেমিক্যালটা দিলাম, এটা দিলে হচ্ছে বেশিক্ষণ ধরে সেক দেওয়া যাবে। কিন্তু আমরা সেক দেওয়ার জন্য জল কেন ব্যবহার করছি? তার কারণ হচ্ছে যে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। ঠিক আছে? যে কোনো পদার্থের তুলনায় জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি। এবার আপেক্ষিক তাপ বেশি এর মানে কি? এর মানে হচ্ছে যে হ্যাঁ, জলকে হয়তো গরম করতে একটু বেশি সময় লাগবে, একটু বেশি তাপ লাগবে, কিন্তু তারপরের পয়েন্টটা দেখো, যার আপেক্ষিক তাপ বেশি হবে তার কিন্তু তাপ ধারণ ক্ষমতাও বেশি হবে। সেই জন্য জল কিন্তু গরম হতে বেশি সময় লাগবে, জল আবার ঠান্ডাও হতে বেশি সময় লাগবে। তো ঠান্ডা হতে বেশি সময় লাগলে কি হবে, আমি জল দিয়ে বেশি সময় ধরে সেক দিতে পারবো। তার মানে আমি যদি জলের বদলে একই পরিমাণ বা একই ভরের কোনো তরল নিই, তাহলে সেটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তার কারণ তার আপেক্ষিক তাপ জলের থেকে কম হবে। কিন্তু যেহেতু জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, সেই জন্য হচ্ছে জলের কিন্তু তাপ ধারণ ক্ষমতাও সব থেকে বেশি। মানে জল কিন্তু অন্যান্য যে কোনো তরলের তুলনায় বা যে কোনো পদার্থের তুলনায় বেশি পরিমাণ তাপ ধরে রাখতে পারে। তো বেশি পরিমাণ তাপ ধরে রাখতে পারলে কি হবে, ওটা ঠান্ডা হতেও বেশি সময় লাগবে। মানে অন্য তরল ব্যবহার করলে আগে ঠান্ডা হয়ে যাবে, জল ব্যবহার করলে অনেক পরে ঠান্ডা হবে, তার ফলে আমরা বেশি সময় ধরে সেক দিতে পারবো। এই জন্যই কিন্তু সেক দেওয়ার বোতলে হচ্ছে অন্য কোনো তরল ব্যবহার না করে আমরা কি ব্যবহার করি, আমরা হচ্ছে জল ব্যবহার করি বা জলকে গরম করে ব্যবহার করি। তার কারণ সেক্ষেত্রে কি হবে, অনেক বেশি সময় ধরে আমরা হচ্ছে জলকে হচ্ছে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন, আগুন নেভানোর কাজে জল ব্যবহার করা হয় কেন? এখানেও কিন্তু এই আপেক্ষিক তাপের কনসেপ্টটাই আছে। তোমরা সকলেই জানো যে আগুন নেভানোর জন্য জল ব্যবহার করা হয় কেন। মানে অন্য কোনো লিকুইড ব্যবহার না করে আমরা জল কেন ব্যবহার করছি? আমাদের বাড়িতে অ্যাভেলেবল বা জলের পরিমাণ অনেক বেশি আছে, সেই জন্য কি ব্যবহার করছি? না, সেই জন্য কিন্তু নয়। তার কারণ এখনই বললে যে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি যে কোনো পদার্থের তুলনায়, সেই জন্য জল কিন্তু গরম হতে বা জল উত্তপ্ত হতে অনেক বেশি তাপ লাগবে বা অনেক সময় লাগবে। সেই জন্য আগুনের মধ্যে জল দিলে কিন্তু কি হবে, হচ্ছে সেই জলটা কিন্তু তাড়াতাড়ি গরম হবে না। সেই জলটা কি করবে, তাপটাকে শোষণ করবে, তাপটাকে হচ্ছে থামিয়ে দেবে বা আগুনটাকে কমানোর কাজ করবে, কিন্তু জলটা নিজে কিন্তু তাড়াতাড়ি গরম হবে না, অনেকক্ষণ পরে গরম হবে। যেহেতু জলের তাপ হচ্ছে আপেক্ষিক তাপ বেশি আর জলের তাপ ধারণ ক্ষমতাও বেশি, তো বেশি পরিমাণ তাপ কি ধারণ করতে পারে, তার ফলে আগুনের হচ্ছে তাপ বা উষ্ণতা কমে যাবে, মানে আগুনটা তাড়াতাড়ি হচ্ছে কমে যাবে। ক্লিয়ার? আর একটা একই রকম প্রশ্ন আছে যে গাড়ির রেডিয়েটারে, মানে ইঞ্জিনে যে হচ্ছে আমরা জল ব্যবহার করি রেডিয়েটারে, সেখানেও কিন্তু একই কারণে জল ব্যবহার করা হয়। কারণ জল ব্যবহার করা হলে কি হবে, ইঞ্জিনটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হবে না। অন্য তরল ব্যবহার করলে কি হতো, যেহেতু তার আপেক্ষিক তাপ জল খেয়ে কম হতো,
ওটা হচ্ছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, কিন্তু জলের যেহেতু আপেক্ষিক তাপ বেশি, ওটা কিন্তু তাড়াতাড়ি গরমও হবে না, ঠিক আছে? গরম হতে অনেক বেশি সময় লাগবে, হয়তো হয়তো সারাদিন ধরে চলার পর তারপরে হয়তো জলটা গরম হলো, ঠিক আছে? বুঝতে পেরেছো? অনেক বেশি সময় লাগবে। এই জন্য কিন্তু গাড়ির রেডিয়েটারেও হচ্ছে জল ব্যবহার করা হয়। তো এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো তোমাদের পরীক্ষাতে আসুক না আসুক, তোমাদের কিন্তু যে জেনারেল নলেজের জন্য এগুলো অবশ্যই মনে রাখা দরকার। ক্লিয়ার? আচ্ছা, এবার আগে যেটা একটা বলছিলাম, আমরা যে সিজিএস এককে তাপের হচ্ছে আপেক্ষিক তাপের সংজ্ঞা পড়লাম, সেই সংক্রান্ত একটা প্রশ্ন দেয়, ঠিক আছে? সিজিএস এককে আমরা যে আপেক্ষিক তাপের সংজ্ঞা পড়লাম সেই সংক্রান্ত কিন্তু একটা প্রশ্ন দেয়। কি প্রশ্ন সেটা এবার দেখব। তোমাকে একটা আপেক্ষিক তাপ বলে দেবে, বলবে এটা বলতে কি বোঝায়, ঠিক আছে? যেমন ধর তোমাকে বলে দিল যে হচ্ছে হ্যাঁ, তামার আপেক্ষিক তাপ 0.09 সিজিএস ইউনিট। তোমাকে হয়তো এককটাও দিয়ে দিল না, বললো সিজিএস ইউনিট বা সিজিএস একক বলতে কি বোঝো। অনেক সময় ইউনিটটা দিয়ে দেয়, অনেক সময় ইউনিটটা না দিয়ে এরকম সিজিএস একক বলে দেয়, বলতে কি বোঝো, তাহলে কি বলবো, ঠিক আছে? তো আমরা সিজিএস এককের সংজ্ঞা কি বললাম, যে কোনো পদার্থের হচ্ছে 1 গ্রাম ভরের উষ্ণতা। সিজিএস এককটা তোমরা হচ্ছে ব্যাকে গিয়ে একবার দেখে নাও। সিজিএস এককে আপেক্ষিক তাপের সংজ্ঞা আমি কি লিখেছিলাম, যে কোনো পদার্থের 1 গ্রাম ভর বিশিষ্ট কোনো পদার্থের উষ্ণতা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ, তাই তো? তো এখান থেকে কিন্তু আমি সংজ্ঞাটা হচ্ছে এটার সংজ্ঞাটা বলতে পারবো। তাহলে কি বলবো, যে এখানে যেহেতু পদার্থটা তামা দিয়েছি, তাহলে কি বলবো, বলতে বুঝি যে 1 গ্রাম বিশুদ্ধ তামার, এখানে বিশুদ্ধ কথাটা ব্যবহার করবো কারণ তামা বলতে আমরা বিশুদ্ধটাই বুঝে থাকি। 1 গ্রাম বিশুদ্ধ তামার উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি প্রয়োজন, 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন, ঠিক আছে? তো আপেক্ষিক তাপের মানগুলো যদি আমরা জানা থাকে আমাদের, তাহলে আমরা কি করতে পারবো, যে ওই পদার্থটাকে হচ্ছে 1 গ্রাম ভরের ওই পদার্থটাকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে কতটা তাপ লাগবে সেটা আমরা ওখান থেকে বলতে পারবো। যেমন তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এর মানে কি, এর মানে হচ্ছে যে যদি আমরা 1 গ্রাম বিশুদ্ধ তামা নিই আর তার উষ্ণতা আমরা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে চাই, তার জন্য আমার কত তাপ লাগবে, 0.09 ক্যালোরি তাপ লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার কনসেপ্টগুলো মোটামুটি এর তো কোনো শেষ নেই, কারণ তোমরা কিন্তু এরপরে যখন আপেক্ষিক তাপ পড়বে, স্থির চাপে আপেক্ষিক তাপ পড়বে সিপি, স্থির আয়তনে আপেক্ষিক তাপ পড়বে সিভি, তো ঠিক আছে? তো ওগুলো তো আমি যাচ্ছি না। এবার এখান থেকে গাণিতিকভাবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন দেয়, ঠিক আছে? গাণিতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেয়, এবার সেটা নিয়ে একটু আলোচনা করি এই কনসেপ্টের উপর বেস করে। এই জিনিসগুলো তোমরা হচ্ছে নোট করে নাও। আর এই যে 3-4টা প্রশ্ন বললাম আপেক্ষিক তাপ নিয়ে, এখন যেগুলো আমি এখন জাস্ট মুছে দিচ্ছি, সেগুলো কি লিখতে হবে, সেগুলো অসুবিধা হলে আমাকে গ্রুপে জানাবে, স্যার এই প্রশ্নগুলো একটু লিখে দিন, তাহলে আমি তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো করে পড়ো। আচ্ছা, এবার হচ্ছে যে প্রশ্নটা বলছিলাম, হ্যাঁ তোমাকে এরকম বললো যে হচ্ছে সমভরের দুটি ভিন্ন পদার্থে সমপরিমাণ তাপ দেওয়া হলো, ঠিক আছে? সমভরের দুটি ভিন্ন পদার্থে সমপরিমাণ তাপ দেওয়া হলো। তার বললো যে পদার্থ দুটির উষ্ণতা বৃদ্ধি কি সমান হবে, এটা হচ্ছে প্রশ্ন। এটা কিন্তু ব্যাখ্যামূলকও বলা যায়, কিন্তু আমি গাণিতিকভাবে দেখাচ্ছি, কারণ গাণিতিকভাবে বোঝালেই তুমি কনসেপ্টটা ক্লিয়ার হবে, আর তুমি কিন্তু পরীক্ষাতে গাণিতিকভাবে দিলে নম্বরটাও ভালো পাবে। আর তোমার নিজেরও কিন্তু ব্যাখ্যা লেখার থেকে গাণিতিকভাবে বুঝিয়ে দিলে বেশি সুবিধা। কি বলেছে দেখো, সমভরের দুটি ভিন্ন পদার্থ, মানে দুটো আলাদা পদার্থ, তাদের
ভরটা সমান, তাদেরকে একই পরিমাণ তাপ দেওয়া হলো, তাহলে পদার্থ দুটোর কি উষ্ণতা বৃদ্ধি সমান হবে? মানে পদার্থ দুটোর কি উষ্ণতা একই পরিমাণ বৃদ্ধি পাবে? ঠিক আছে, তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে একই পরিমাণ বৃদ্ধি পাবে না। তার কারণ আমরা জানি যে যেহেতু পদার্থ দুটো আলাদা, তাই পদার্থ দুটোর আপেক্ষিক তাপও আলাদা। তাই যেহেতু আপেক্ষিক তাপ আলাদা, তাদের তাপ ধারণ ক্ষমতাও আলাদা, সেই জন্য পদার্থ দুটো কিন্তু একই পরিমাণ হচ্ছে তাপ গ্রহণ করবে না, সেই জন্য এদের কিন্তু উষ্ণতা বৃদ্ধিও এক হবে না। এটা হচ্ছে ব্যাখ্যামূলক গেল। এবার আমি কিন্তু গাণিতিকভাবে দেখাচ্ছি। তাহলে কি করব, যে এইভাবে দুটো ভাগ করে নিচ্ছি। প্রথম পদার্থের ক্ষেত্রে আর এখানে লিখছি হচ্ছে দ্বিতীয় পদার্থের ক্ষেত্রে, এভাবে করেই দেখাতে সুবিধা। তো আমি কারণটা কি আশা করি বুঝতে পেরেছো? এটা বললাম এখনই, যেহেতু পদার্থ দুটো আলাদা, তার ফলে যে কোনো দুটো পদার্থের আপেক্ষিক তাপও আলাদা হবে। এবার আপেক্ষিক তাপের উপরে তো নির্ভর করে যে কোনো পদার্থ কি পরিমাণ তাপ গ্রহণ করবে বা বর্জন করবে। তো যেহেতু আপেক্ষিক তাপটাই হচ্ছে আলাদা, সেই জন্য হচ্ছে এরা কিন্তু তাপ ধারণ ক্ষমতাও আলাদা, তার ফলে এরা বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করবে। তাপ দেওয়া হচ্ছে একই পরিমাণ, কিন্তু এদের কিন্তু গ্রহণ করার হচ্ছে ক্ষমতাটা সমান নয়, সামর্থ্য সমান নয়। ঠিক আছে, সেই জন্য এদের কিন্তু কি হবে, উষ্ণতা বৃদ্ধি সমান হবে না। তো আমরা এভাবে লিখবো, ধরি প্রথম পদার্থের ভর ধরলাম হচ্ছে এম, এবার দ্বিতীয় পদার্থের ভরও কি হবে, এম হবে, যেহেতু সমভর বলে দিয়েছে। আচ্ছা, এবার দুটোতে হচ্ছে সমপরিমাণ তাপ দেওয়া হলো, সমপরিমাণ তাপ দেওয়া হয়েছে। তাহলে প্রথম পদার্থে প্রদত্ত তাপ যদি হচ্ছে H1 হয় আর দ্বিতীয় পদার্থে প্রদত্ত তাপ যদি H2 হয়, তাহলে আমরা কি বলবো, H1 সমান সমান H2। ঠিক আছে, আচ্ছা ভর হলো। আচ্ছা ধরি প্রথম পদার্থের আপেক্ষিক তাপ, দুটো পদার্থের আপেক্ষিক তাপ তো বিভিন্ন হবে, এটা আমি কিন্তু শুধু বলে দিচ্ছি, তুমি লেখার সময় একটু ভাষা দিয়ে ভালো করে লিখবে। S1 এর আপেক্ষিক তাপ ধরলাম S2, দ্বিতীয় পদার্থের আপেক্ষিক তাপ ধরলাম S2। ঠিক আছে, আচ্ছা এর উষ্ণতা বৃদ্ধি কত ধরলাম, মানে প্রথম পদার্থের উষ্ণতা বৃদ্ধি ধরলাম, প্রথম পদার্থের উষ্ণতা বৃদ্ধি ধরলাম T1 আর দ্বিতীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি ধরলাম T2, উষ্ণতা বৃদ্ধি সমান সমান T2। তাহলে এবার বলো, আমরা যে এখনই সূত্র পড়লাম তাতে কি জানি, H1 ইকুয়াল টু কি, H ইকুয়াল টু MST পড়লাম, তাহলে কি বলতে পারবো, H ইকুয়াল টু M ইন্টু S1 T1। আর এখানে কি বলতে পারবো, H2 ইকুয়াল টু কি, M S2 T2, তাই তো। এবার দেখো কি বলে দিয়েছে, প্রশ্নানুযায়ী কি বলে দিয়েছে, পদার্থ দুটিকে সমপরিমাণ তাপ দেওয়া হয়েছে, তাই না। দেখো বলে দিয়েছে সমপরিমাণ তাপ দেওয়া হলো, প্রশ্নানুযায়ী পদার্থ দুটিকে সমপরিমাণ তাপ দেওয়া হয়েছে। তাহলে আমরা ধরেছিলাম প্রথম পদার্থে তাপ দেওয়া হয়েছে H1, দ্বিতীয় পদার্থে প্রদত্ত তাপ হচ্ছে এখানে H2 হবে। তো তাহলে কি বলতে পারবো, অতএব H1 ইকুয়াল টু H2। ঠিক আছে, এবার ভ্যালুগুলো পুট করে দিলে দেখো তাহলে কি হয়, M S1 T1 ইকুয়াল টু M S2 T2, এটা T1 আছে, M কেটে গেল, ব্র্যাকেটে লিখতে হবে, যেহেতু M নট ইকুয়াল টু 0 তাহলে কাটতে পারবো না, জানো এটা অঙ্কে। এবার দেখো যে T1 আর T2 যদি সমান হতে হয় তাহলে কি হতে হবে, S1 আর S2 সমান হতে হবে। এবার লিখবো যে অতএব T1 নট ইকুয়াল টু T2, যেহেতু S1 নট ইকুয়াল টু S2। মানে কি চেয়েছে আমাকে, পদার্থ দুটির উষ্ণতা বৃদ্ধি কি সমান হবে, তো আমি একটা ধরেছি T1, একটা হচ্ছে T2। তো T1 আর T2 যদি সমান হতে হয় দেখো কি হবে, S1 T1 ইকুয়াল টু S2 T2। তো T1 আর T2 কখন সমান হতে পারে, যদি S1 ইকুয়াল টু S2 হয় এই সমীকরণে, তাহলে কি হবে, T1 ইকুয়াল টু T2 হবে। কিন্তু S1 আর S2 কি সমান হতে পারে, S1 আর S2 কি আপেক্ষিক তাপ দুটো পদার্থে, তো দুটো পদার্থের আপেক্ষিক তাপ কিন্তু কখনো সমান হতে পারে না। এই জন্য লিখেছি দেখো S1 নট ইকুয়াল টু S2, মানে দুটো পদার্থের কিন্তু আপেক্ষিক তাপ কখনো সমান হতে পারে না। তো সেই জন্য দুটো পদার্থের হচ্ছে উষ্ণতা বৃদ্ধিও সমান হতে পারে না। তো এখানে তোমাকে বাংলাটা বলতে হবে, যেহেতু দুটো পদার্থের আপেক্ষিক তাপ কখনো সমান হতে পারে না,
সেই জন্য পদার্থ দুটির উষ্ণতা বৃদ্ধিও সমান হতে পারে না। ক্লিয়ার? এখানে একটু ভাষা দিয়ে লিখবে, ধরি প্রথম পদার্থের ভর, প্রথম পদার্থে আপেক্ষিক তাপ, এইভাবে ভাষা দিয়ে লিখবে, দিয়ে হ্যাঁ এটা বলবে যে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের সংজ্ঞা সূত্রানুযায়ী আমরা পাই, এভাবে বলবে। দিয়ে H1 = H2, দিয়ে এটাকে তোমাকে এইভাবে দেখিয়ে দিবে, দিয়ে এবার তোমাকে বলতে হবে ভাষাতে যে যেহেতু হচ্ছে প্রথম এবং দ্বিতীয় পদার্থের আপেক্ষিক তাপ বিভিন্ন হবে, কারণ আমরা জানি হচ্ছে দুটো পদার্থের আপেক্ষিক তাপ কখনো এক হতে পারে না, সেই জন্য দুটো পদার্থের উষ্ণতা বৃদ্ধির পরিমাণও কখনো এক হতে পারে না। ক্লিয়ার? খুব সহজ প্রশ্ন, কিন্তু খুব ভালো প্রশ্ন। আচ্ছা, এবার অনুরূপ একটা প্রশ্ন বলে দিই, দেখো অনুরূপ একটা প্রশ্ন, একই উষ্ণতায় রাখা, তো তোমাকে যদি 2 নম্বরের জন্য আসে, এবার বলো যে তোমার ব্যাখ্যাটা বোঝানোটা সুবিধা না এইভাবে বোঝানোটা বেশি সুবিধা? তো গাণিতিকভাবে বোঝানোটা বেশি সুবিধা, তোমার লিখতেও কম হয়। তো এবার হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে একই উষ্ণতায় রাখা 1 কেজি বলে দিই, 1 কেজি লোহা এবং 1 কেজি তামা, একই উষ্ণতায় রাখা 1 কেজি লোহা এবং 1 কেজি তামা কি একই পরিমাণ তাপ গ্রহণ করবে? এটা ধরো 1 নম্বরের প্রশ্ন, বা হচ্ছে ছোট প্রশ্নের মতো। এটা শুধুমাত্র তোমাকে গাণিতিকভাবে না করে তুমি যুক্তি দিয়েও বলতে পারো। 3 নম্বর দিলে বা 2 নম্বর দিলে তোমাকে একটু গাণিতিকভাবে করতে হবে। তো ধরো এটা 2 নম্বরের জন্য দিয়েছে, তোমাকে ব্যাখ্যা করতে বলে দিয়েছে, গাণিতিকভাবে করতে বলে, তাহলে কি বলবে? একই উষ্ণতায় রাখা 1 কেজি লোহা এবং 1 কেজি তামা কি একই পরিমাণ তাপ গ্রহণ করবে? তাহলে উত্তরটা কি বলবে? যে না, তারা একই পরিমাণ তাপ গ্রহণ করবে না। তার কারণ যেহেতু লোহা এবং তামা দুটো বিভিন্ন পদার্থ, তাই এদের আপেক্ষিক তাপ বিভিন্ন, সেজন্য এদের তাপ গ্রহণ করার ক্ষমতাও বিভিন্ন। সেজন্য একই উষ্ণতায় রাখা সত্ত্বেও যেহেতু এদের আপেক্ষিক তাপ গ্রহণ করার ক্ষমতা বিভিন্ন, সেজন্য এরা বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ করবে। আবার বলছি, তোমাকে হয়তো ব্যাখ্যাই করতে বললো 2 নম্বরে, তখন তুমি শুধু ব্যাখ্যাই করবে, তখন আর গাণিতিক দরকার নেই। তখন কি বলবে? যে এর একই পরিমাণ তাপ গ্রহণ করবে না, তার কারণ এক্ষেত্রে লোহা এবং তামা দুটি ভিন্ন পদার্থ হওয়ায় এদের আপেক্ষিক তাপও ভিন্ন এবং এদের তাপ গ্রহণ করার ক্ষমতাও বিভিন্ন, সেই জন্য এরা একই পরিমাণ তাপ গ্রহণ করবে না। উত্তরটা হবে করবে না। ক্লিয়ার? তো আপেক্ষিক তাপের সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো জানলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ অনেকটা লম্বা হয়ে গেছে। তো আমি যখন ক্লাস করাবো তোমাদের ডিসকাশন ক্লাস, বা যখন এর উপর বেস করে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, তখন কিন্তু আমি তোমাদের আরো কিছু এক্সট্রা জিনিসগুলো পড়িয়ে দেবো, যেমন হচ্ছে মোলার আপেক্ষিক তাপ কি, স্থির চাপে আপেক্ষিক তাপ কি, স্থির আয়তনে আপেক্ষিক তাপ কি, ঠিক আছে? তো এগুলো তোমাদের পড়িয়ে দেবো, কিন্তু আজকে এই পর্যন্তই পড়ো। মোটামুটি সমস্ত তথ্য আমি দিয়েছি, এক্সট্রা আরও কিছু তথ্য আমি ক্লাসে বলে দেবো, ঠিক আছে? তো আশা করি সমস্ত তথ্যই তোমরা ভালো করে নোট করে নেবে এবং সেই অনুযায়ী ভালো মতো রিভিশন দেবে। আজকে ভিডিও এখানে শেষ করলাম।